ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ইহা ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। হারান মৃগী রোগীর মতো কাঁপতে আরম্ভ করল। চামেলির দুই চোখ ক্রমশ অন্ধকার হয়ে আসছে। চৌকিতে বসে থাকা বৃদ্ধা ঠাকুমা সে যেন পুরোপুরি পাথরের মূর্তিতে পরিণত হয়েছে। এতটুকু নড়াচড়া করার ক্ষমতা তার মধ্যে আর অবশিষ্ট নেই। সেই অদ্ভুত দর্শন ছায়ামূর্তি একসাথে খলখল করে হেসে উঠল। তাদের সেই অট্ট হাসির শব্দ ছড়িয়ে পড়ল সমগ্র উজির হাটির আকাশে বাতাসে। মুহূর্তের মধ্যেই চাঁদ ডুবে গেল মেঘের আড়ালে। পরিবেশের মধ্যে থেকে কমে এলো জোছনার মাত্রা। ঠিক তখনই একসাথে সবকটা অলৌকিক প্রাণী ঝাঁপিয়ে পড়ল ছোট্ট ছেলেটার শরীর লক্ষ্য করে। আর কিছুতেই দাঁড়িয়ে থাকতে পারল না চামেলি। সংজ্ঞা হারিয়ে সে লুটিয়ে পড়ল মেঝেতে। তবে জ্ঞান হারানোর আগে অন্তিমবারের জন্য নিজের চোখে দেখল তারই কোলের বাচ্চাটাকে কিভাবে ছিঁড়ে ফুঁড়ে খাচ্ছে সে সকল দানবেরা। কিশোরী এবং বিভূতির সাথে আজ আপনারা তারানাথ তান্ত্রিকের মুখ থেকে শুনতে চলেছেন এক অদ্ভুত বিরল অভিজ্ঞতার কাহিনী। উজিরহাটি গ্রাম সেবার মহা সর্বনাশের মুখোমুখি হওয়ার দরুন তাকে যেতে হয়েছিল সেই গ্রামে, যেখানে গিয়ে তিনি বুঝতে পারেন একদল ভয়ানক অপশক্তির আগমন ঘটেছে সেখানে। সেই অপশক্তিদের আসা যাওয়ার সংযোগ বিচ্ছিন্ন করতে তিনি উপস্থিত হন এক সম্পূর্ণ অন্য জগতে। কিন্তু কি সেই জগৎ? সেই জগৎ সম্পর্কে জীবিত মানুষদের কোনো ধারণাই খাটে না। সেই জগৎ আসলে ঠিক কতখানি ভয়ানক? সেই জগৎ থেকে কি তারানাথ আদৌ পারবে নিজেকে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক অবস্থায় পুনরায় এই জগতে ফিরিয়ে আনতে? আজ আপনারা শুনতে চলেছেন সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন গল্প অন্য জগতে তারানাথ। তাই গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমনই সব হাড়হিম করা গল্পের জন্য সাবস্ক্রাইব করুন রাতের বৈঠকখানা। মা, মা, ছেলেটা তো এখনো বাড়ি ফিরে এলো না। আমার যে এবার বড্ড দুশ্চিন্তা হচ্ছে। বৌমা, এত বেশি চিন্তা করো না। তোমার ছেলে কি আর ঘরে বসে থাকার পাত্র? সেই যে বিকেল বেলায় বাড়ি থেকে বেরোয়, সন্ধে রাত্রি না হওয়া পর্যন্ত তার বাড়ি ঢোকার কথা মনে পড়ে না। দেখো, এখনো কোনো বন্ধুর বাড়িতে খোশ গল্পে ব্যস্ত। কি বলি বলুন তো, আমার মনটা বড্ড কু ডাকছে মা। আমি না আপনাকে ঠিক বলে বোঝাতে পারবো না। আমার বুকের ভেতরে ঠিক কি সাংঘাতিক ঝড় বয়ে যাচ্ছে। আজকে পুকুর ঘাটে যখন জল আনতে গিয়েছি, কি শুনলাম আমি জানেন? সতীশ দাদার ওই অত বড় মেয়ে, সে নাকি রাতারাতি কোথায় উধাও হয়ে গিয়েছে। কোথাও কোনোখানে ওই অত বড় মেয়েটার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না মা। ও মা, সে কি অলক্ষণে কথা! কই, এই খবর তো আমি শুনিনি। ছোট্ট মাটির ঘরের ভেতর চৌকির উপর বসে থাকা বৃদ্ধা শাশুড়ির উদ্দেশ্যে কথাগুলো বলল চামেলি। চামেলির স্বামী বহু দূরে কাজ করে, মাঝে মধ্যে আলেকালে বাড়িতে আসে। সংসারে তাদের রয়েছে কেবলমাত্র একজন পুত্র সন্তান, চামেলি এবং সুবলের ছেলে হারান। হারানের বয়স এখন 15। প্রতিদিন বিকেলবেলায় হারান খেলতে বের হয় তার বন্ধুদের সাথে। বাড়ি ঢুকে সন্ধ্যার অন্ধকার নামার পর। তবে অন্যান্য দিন ছেলেটা এত দেরি করে না, আজ যতটা দেরি করছে। এদিকে চামেলি পার্শ্ববর্তী পুকুর ঘাটে জল আনতে গিয়ে বিকেলে ও পাড়ার বউয়ের মুখ থেকে শুনেছে তাদের গ্রাম উজিরহাটির পালপাড়ার সতীশদার মেয়ে নাকি একেবারে নিখোঁজ হয়ে গিয়েছে গতকাল রাতের অন্ধকারে। চামেলির মুখ থেকে এই দুঃসংবাদ শুনে বৃদ্ধার মুখ জুড়ে কেমন যেন আতঙ্ক খেলে গেল। মুহূর্তের মধ্যেই তাদের উভয়ের মুখমণ্ডলে ছড়িয়ে পড়ল এক নিদারুণ ভয়।
বৃদ্ধা মনের যাবতীয় ভীতি দুর্বলতা দূরে সরিয়ে বৌমার উদ্দেশ্যে বলল, যাও বৌমা, মুখ কালো করে বসে থেকো না। 3 সন্ধ্যাবেলায় ঘর দুয়ার এমন অন্ধকার করে রাখতে নেই মা, এতে অমঙ্গল হয়। ঠাকুরের সিংহাসনের কাছে প্রদীপটা জ্বেলে দাও। খোকন বাড়ি ফিরলে আমি না হয় খুব করে বকে দেব, আর বলে দেব কাল থেকে যেন বিকেলের আলো থাকতে থাকতে সে বাড়ি ফিরে আসে। তুমি যাও, ঘর দুয়ারে একটু আলো জ্বালো। শাশুড়ির আদেশ অনুযায়ী চামেলি সটান উঠে দাঁড়িয়ে চৌকাঠ পেরিয়ে ঘরের বাইরে যেতেই ওর কানে এলো একটা রক্ত জল করা হুঙ্কার ধ্বনি। কোথা থেকে একপাল শিয়াল একসাথে সমবেত সুরে চিৎকার করে উঠতেই ভীষণ ভয় পেয়ে গিয়ে চকিতে ঘরের ভেতর ঢুকে আসতেই বৃদ্ধা শাশুড়ি থমথমে মুখে পড়ল, আচ্ছা বৌমা, এটা কিসের আওয়াজ বলো তো? কেন, কিসে বলেন মা? ওগুলো তো শিয়ালের ডাক। না বৌমা, আমি তোমাকে বলছি, এগুলো আর যাই হোক না কেন কখনোই শিয়ালের ডাক নয়। হ্যাঁ, কতকটা শিয়ালের মতো শুনতে লাগলেও এই গর্জন অন্য কোনো প্রাণীর। অন্য কি করে হবে? আমাদের উজিরহাটের গ্রামের জঙ্গলে কি অন্য প্রাণী থাকতে পারে? কি সব বলছেন বলুন তো আপনি? চামেলির এই প্রশ্নের জবাবে বৃদ্ধা কোনো উত্তর দিল না, চুপচাপ নির্বিকারভাবে বসে থাকল। চামেলি শাশুড়ির কথায় অতটা গুরুত্ব দিল না। বয়স্ক মানুষ নিশ্চয়ই কানের ভুল ভেবেছে। সে ঘরের বাইরে বেরিয়ে এসে আলো জ্বালানোর ব্যবস্থা করতেই ঘরের ভেতর থেকে শাশুড়ির চিৎকার ভেসে এলো, বৌমা, ও বৌমা, বলি ও বৌমা, শিগগিরই একবার ঘরের ভেতর ঢুকে এসে দেখো, ওখানে কি যেন একটা হচ্ছে। চামেলি ঘরের ভেতর ঢুকে এসে পেছনের জানলাটা দিয়ে বাইরের দিকে তাকালো। ইতিমধ্যে আকাশে চাঁদের দেখা মিলেছে। পেঁজা তুলোর মতো মেঘের আড়াল থেকে মুখ তুলে তাকিয়েছে কাস্তের বাঁকা ফলার ন্যায় এক টুকরো চাঁদ। চাল ধোয়া সাদা স্বচ্ছ জলের মতো জোছনায় চতুর্দিক ভরে গিয়েছে। তাতে বেশ স্পষ্ট দেখা যাচ্ছে বাড়ির পেছনের দিকের যে কাঁচা মাটির রাস্তাটা আঁকাবাঁকাভাবে এসেছে তাদেরই বাড়ির দিকে, সেই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে এগিয়ে আসছে একটা ছোট্ট কালো অবয়ব। চাঁদনি আলোতে নিজের ছেলেকে চিনে নিতে এতটুকু সময় লাগলো না চামেলির। মুহূর্তের মধ্যে মায়ের মুখে ফুটে উঠল অকৃত্রিম হাসি। ওই তো খোকন ঘরে ফিরে আসছে। ওহ বাবা, ছেলেটাকে ফিরে আসতে দেখে বুকের মধ্যে যেন আমার একটা ভারী পাথরের বোঝা নেমে গেল গা। উফ, কিন্তু মা, আপনি অমন ধারা চিৎকার করে উঠলেন কেন? চামেলির প্রশ্নের উত্তর দিতে পারল না বৃদ্ধা। চামেলি পুনরায় প্রশ্ন করতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই তার নজর গেল রাস্তার 2 ধারে থাকা বৃহদাকার বন্য ঝোপের দিকে। আর সেদিকে চোখ যেতেই বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। চামেলির মনে হলো কেউ যেন এক বালতি বরফ গলা কনকনে ঠান্ডা জল ছুঁড়ে দিয়েছে তাকেই লক্ষ্য করে, আর ঠিক সেই জন্য এমন ভয়ানক কাঁপুনি দিচ্ছে। কাঁচা মাটির রাস্তার 2 ধারে থাকা বড় বড় ঝোপের মধ্যে দপদপ করে চলছে কতগুলো লাল লাল আলোর বৃত্ত। এগুলোকে দেখে চোখ বলে ধারণা হয়, কিন্তু ওরকম টকটকে লাল আগুনের ভাটার মতো চোখ কোন প্রাণীর হতে পারে? চামেলি পরিষ্কার বুঝতে পারল ঝোপের মধ্যে নির্ঘাত কোনো হিংস্র শিকারী ঘাপটে মেরে লুকিয়ে বসে আছে তার শিকারের খোঁজে। ছেলেটা আর কিছুটা পথ এগিয়ে এলেই মারাত্মক কোনো একটা বিপদের মধ্যে পড়বে, সেজন্য চামেলি কাঁপা গলায় চিৎকার করে বলে উঠল, আর সামনের দিকে আসিস না বাবা, সামনের দিকে আসিস না। ওখানে ওই ঝোপের মধ্যে কিছু একটা বসে আছে বাবা, আসিস না। খোকন, সামনের দিকে আসিস না। না,
চামেলির চিৎকার কান পর্যন্ত পৌঁছল না হারানের। বাচ্চা ছেলেটা নিজের মনেই হাঁটতে হাঁটতে এগিয়ে এলো সেই ঝোপের দিকে। আর ঠিক তখনই বন্য ঝোপ তুলে উঠল মর্মর শব্দে। ঝোপের ভেতর থেকে উঠে এলো এক সাংঘাতিক হুঙ্কার ধ্বনি। সেই হুঙ্কার শুনলে যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের রক্ত জল হয়ে যেতে পারত। প্রথমটায় তা শেয়ালের হুঙ্কার বলে মনে হলেও খুব মনোযোগ সহকারে শুনলে বোঝা যায় ওটা আসলে শেয়ালের চিৎকার নয়। শেয়াল, হায়না কিংবা ওই জাতীয় অন্য কোনো হিংস্র প্রাণীর চিৎকার একসাথে সমবেত হলে ঠিক যেরকম আকার নিতে পারে, এই চিৎকার ঠিক তেমন। ঝোপের ভেতর থেকে কতগুলো বিশাল চেহারার কালো কুচকুচে অবয়ব বেরিয়ে এসে গোল করে ঘিরে দাঁড়ালো ছোট্ট হারানির সামনে। অত্যন্ত ভয় পেয়ে কেঁপে উঠল ছেলেটা। নিজের চোখে যেন সে বিশ্বাসই করতে পারছে না। তার থেকে অনতি দূরে দাঁড়িয়ে রয়েছে 4-5টা দানব আকার চেহারার অদ্ভুত দর্শন মূর্তি। তারা না মানুষ না পশু। মুখগুলো কতকটা শেয়ালের মতো হলেও গোটা দেহটাই আসলে দানবের। তাদের গায়ের রং কুচকুচে ও বড় বড় লোমের আবরণে আপাত মস্তক সম্পূর্ণ ঢাকা। দুই চোখের ভেতর দিয়ে ঠিকরে বেরিয়ে আসছে টকটকে লাল উজ্জ্বল আলোর রেখা। সামনের দিকে এগিয়ে থাকা সরু সুচালো নাক ও চোয়াল ঝুলে রয়েছে। চোয়ালের ভেতর থেকে চকচক করছে একাধিক দাঁতের সারি। টপ টপ শব্দে দাঁতের ফাঁক গলে চুইয়ে পড়ছে লালা রস। হারান মৃগী রোগীর মতো কাঁপতে আরম্ভ করল। চামেলির দুই চোখ ক্রমশ অন্ধকার হয়ে আসছে। চৌকিতে বসে থাকা বৃদ্ধা ঠাকুমা সে যেন পুরোপুরি পাথরের মূর্তিতে পরিণত হয়েছে। এতটুকু নড়াচড়া করার ক্ষমতা তার মধ্যে আর অবশিষ্ট নেই। সেই অদ্ভুত দর্শন ছায়ামূর্তি একসাথে খলখল করে হেসে উঠল। তাদের সেই অট্ট হাসির শব্দ ছড়িয়ে পড়ল সমগ্র উজিরহাটির আকাশে বাতাসে। মুহূর্তের মধ্যেই চাঁদ ডুবে গেল মেঘের আড়ালে। পরিবেশের মধ্যে থেকে কমে এলো জোছনার মাত্রা। ঠিক তখনই একসাথে সবকটা অলৌকিক প্রাণী ঝাঁপিয়ে পড়ল ছোট্ট ছেলেটার শরীর লক্ষ্য করে। আর কিছুতেই দাঁড়িয়ে থাকতে পারল না চামেলি। সংজ্ঞা হারিয়ে সে লুটিয়ে পড়ল মেঝেতে। তবে জ্ঞান হারানোর আগে অন্তিমবারের জন্য নিজের চোখে দেখল তারই কোলের বাচ্চাটাকে কিভাবে ছিঁড়ে ফুঁড়ে খাচ্ছে সে সকল দানবেরা। সেইবার যা একখানা ঘটনার সম্মুখীন হয়েছিলাম তা আজও মনে পড়লে গায়ের লোম খুব খাড়া হয়ে যায়। বুকের হৃদস্পন্দনের মাত্রা উত্তর বৃদ্ধি পায়। একটা গোটা গ্রাম পুরোপুরি উজাড় হয়ে যেতে বসেছিল। ভাগ্যিস দেবীর অশেষ কৃপায় সে গ্রামের মানুষ আমার সন্ধান পেয়ে ছুটে এসেছিল আমাদের গ্রামের বাড়ির ঠিকানায়। দেবী যদি কৃপা না করতেন তাহলে তাদের অদৃষ্টে নেমে আসতো সাক্ষাৎ অকাল মৃত্যু যোগ। উজিরহাটি গ্রামে একটা আলো জ্বালানোর মতো মানুষ থাকতো না। সকলে সমূলে নির্মূল হয়ে যেত একেবারে। শ্মশান ভূমির মতন খাঁ খাঁ করত অত বড় সুন্দর গ্রামটা। আমি এবং কিশোরী আমরা ঠাকুরমশাইয়ের বাড়ি এসে উপস্থিত হয়েছি প্রায় আধ ঘন্টার মতো হলো। আশা ইস্তক দেখছি চারি রান্নাবান্নার কাজ সেরে দাওয়ায় বসে সেলাই করতে ব্যস্ত। ঠাকুরমশাই তক্তপোষের ওপর বসে গড়গড়ার নলে হুড়ুক হুড়ুক শব্দে টান দিচ্ছিলেন। আমাদের দেখে অত্যন্ত আনন্দিত হয়ে উঠলেন। একটানা প্রায় 1 মাসের মতো মটলেনের দিকে আসা হয়নি আমাদের কারোরই। কারণটা নানা ধরনের কাজের চাপে আমরা ব্যস্ত ছিলাম। আমাদের দেখে হাসি মুখে রান্নাঘরের ভেতর প্রবেশ করল চারি একটু জলযোগের ব্যবস্থা করতে। আমরা এসে ঠাকুরমশাইয়ের পায়ের ধুলো মাথায় নিয়ে তার মুখোমুখি বসলাম। কিশোরী আসার পথে 5 মাথার মোড় থেকে 20 পয়সা দিয়ে সঙ্গে করে নিয়ে আসা একটা পাসিংশ সিগারেটের প্যাকেট বের করে তা নামিয়ে রাখল ঠাকুরমশাইয়ের সামনে।
ঠাকুর মশাই যেভাবে সিগারেটের প্যাকেটখানা তুলে নিলেন তাতে বোঝা যায় অনেকদিন পাসিং শোয়ের ফিল্টারে তার টান দেওয়া হয়নি। সামান্য কিছুটা সময়ের মধ্যেই চারি আমাদের জন্য নিয়ে এলো গরম গরম চা আর সাথে ডালের মুচমুচে বড়া ভাজা। গুরু গুরু শব্দে গর্জে উঠল কালো মেঘরাশি। মেঘের পরতে পরতে খেলে গেল লকলকে বিদ্যুতের তলোয়ার। আকাশের বুকে মেঘের ঘনঘটা দেখলে পরিষ্কারভাবে অনুমান করা যায় যে আর কিছুক্ষণের মধ্যে মুষলধারে বৃষ্টি আরম্ভ হবে। এই নিয়ে আজ 3 দিন একটানা বৃষ্টি হয়েই চলেছে। আজ ছুটির দিনে কাজকর্মের চাপ একেবারে কম থাকায় কিশোরী আর আমি দুপুরে জমিয়ে খিচুড়ি আর সাথে গরম গরম ইলিশ মাছ ভাজা খেয়ে রওনা হয়েছিলাম মঠ লেনের উদ্দেশ্যে। তবে আজ ঠাকুর মশাইয়ের বাসায় এসে একটিবারের জন্যেও তাকে অনুরোধ করতে হলো না কোনো একটা কাহিনী বলার জন্য, বরং তিনি নিজে থেকেই বলে উঠলেন কথাগুলো, যা শুনে কিশোরী চায়ের পেয়ালায় সামান্য ফুঁ দিয়ে লম্বা একটা চুমুক বসিয়ে বলল, ঠাকুরমশাই, আজ বরং তাহলে সে ঘটনার কথাই বলে শোনান। সে কথা শোনার জন্য মন একেবারে উদ্গ্রীব হয়ে উঠেছে। কি ঘটেছিল সেইবার ওই উজিরহাটি গ্রামে, তা আমরাও জানতে চাই। একবার বলুন না ঠাকুরমশাই। সময়টা ছিল কার্তিক মাসের একেবারে গোড়ার দিকের। বেশ একটা শীত শীত ভাব পড়তে শুরু করেছে। উত্তর ভারতের কিছু তীর্থস্থান ঘুরে আমি সবে মাত্র বাড়ি ফিরে এসেছি কয়েকটা দিন বিশ্রামের আশায়। ঠিক এমন সময় একদিন সাত সকালে আমাদের সদর দরজার ওপারে বেশ কিছু চঞ্চল মানুষের জমায়েত লক্ষ্য করলাম। তোমাদের তো আগেই বলেছি, বিপদগ্রস্ত মানুষদের আমি একবার দেখাতেই বুঝতে পারতাম। এদের দেখেও পরিষ্কার অনুমান করতে পারলাম যে এরাও কোনো এক গভীর সংকটের মধ্যে পড়েছে। ঘরের দাওয়া থেকে নেমে উঠোন পেরিয়ে খোলা সদর দরজার চৌকাঠে গিয়ে দাঁড়ানো মাত্রই সেই জটলা থামল। প্রায় 10 মানুষের মধ্যে সর্বাপেক্ষা প্রবীণ মানুষটি বলে উঠলেন, আগে বাবা, এটা কি তারানাথ চক্রবর্তীর গৃহ? আমি স্বল্প কিছু সময়ের মধ্যেই উপস্থিত সেখানে প্রত্যেককে আপাদ মস্তক ভালোভাবে পর্যবেক্ষণ করে প্রবীণ মানুষটির প্রশ্নের জবাবে বললাম, হ্যাঁ, এটাই তারানাথ চক্রবর্তীর গৃহ এবং এই অধমের নামই হলো তারানাথ চক্রবর্তী। বলুন, কি দরকার আমার সাথে? আমার পরিচয় দেওয়া মাত্রই দেখলাম বৃদ্ধ মানুষটি সহ প্রত্যেকের চোখ মুখ জুড়ে অপরিসীম কৌতূহল খেলে গেল। তারা হয়তো একেবারেই আশা করেনি যে আমি তারানাথ চক্রবর্তী হতে পারি বলে। প্রবীণ মানুষটি প্রায় হুমড়ি খেয়ে লুটিয়ে পড়লেন আমার পদতলে। ছি 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 ছি, এ আপনি কি করছেন? আপনি দয়া করে আমার পা থেকে হাত সরান। আপনি বয়সে আমার থেকে অনেক বড়, এইভাবে আমার চরণ স্পর্শ করলে আমার মহা পাপ হবে। উঠুন উঠুন উঠুন। পাপ তোমার হবে না বাবা তারানাথ, পাপ হয়েছে আমাদের। জানি না কোন চরম পাপের শাস্তি আমাদের গোটা গ্রামের মানুষেরা ভোগ করছে। মস্ত বড় বিপদে পড়ে তোমার সন্ধান পেয়ে এই স্থানে ছুটে এসছি বাবা। তোমাকে আমাদের এই যাত্রায় রক্ষা করতেই হবে। ঈশ্বরের নামে দিব্যি কেটে বলছি, তুমি যদি আমাদের রক্ষা না করো তাহলে গোটা গ্রামটা একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। সে গ্রামকে রক্ষা করতে পারবে না কেউ। সাধারণ মানুষের মুখ
থেকে তোমার অনেক সুখ্যাতি শুনে মনের মধ্যে এইটুকু আশার জন্ম হয়েছে যে মোদের গ্রামে যে কালো শক্তি নিজের আধিপত্য বিস্তার করেছে তাকে সমূলে নির্মূল করতে পারবে একমাত্র তুমি। মুখের কথা শেষ করে বৃদ্ধ মৃগী রোগীর মতন ভয়ানক রকমের কাঁপতে কাঁপতে লুটিয়ে পড়লেন মাটির ওপর। আমি বুঝতে পারলাম মারাত্মক উত্তেজনা ও স্নায়বিক চাপের কারণে তার এই অবস্থা হয়েছে। তার গ্রামের অন্যান্য মানুষের সাহায্যে তাকে ধরাধরি করে নিয়ে এসে দাওয়ায় শতরঞ্চি পেতে তার ওপর শুইয়ে দিলাম। ঘরের ভেতর থেকে এক জড়িবুটি ওষুধ জলের সাথে গুলে বৃদ্ধকে খাইয়ে দেওয়ার খানিকক্ষণ পর ধীরে ধীরে তার জ্ঞান ফিরে এলো। কি মহাশয়, এখন শরীর খানিকটা সুস্থ লাগছে তো? হ্যাঁ বাবা তারানাথ, এখন মোটামুটি সুস্থ আছি। আসলে অনেকটা পথ পেরিয়ে এসছি, তার উপর আবার এই কয়েকদিন ধরে ভালো ঘুমও হচ্ছে না। নাওয়া খাওয়া একেবারে মাথায় উঠে গেছে। সব মিলিয়ে খানিকটা অসুস্থ হয়ে পড়েছিলাম হঠাৎ করেই, তবে এখন বেশ সুস্থ বোধ করছি। তা মহাশয়, আপনি কি আপনাদের গ্রামের সমস্যার কথা বলতে পারবেন, নাকি আমি অন্য কারোর মুখ থেকে সবটা শুনবো? না না বাবা, আমি সবটা গুছিয়ে তোমায় বলছি। এই কথা বলে বৃদ্ধ কয়েক সেকেন্ড চুপ হলেন। মনে মনে বোধহয় ঘটনার আগাগোড়া ভালোভাবে ছকে নিয়ে বলতে শুরু করলেন বিভীষিকাময় সেই অধ্যায়। তারানাথ, আমার নাম নরনারায়ণ পাল। আমরা সকলেই উজিরহাটি গ্রামের বাসিন্দা। আর 5টা সাধারণ গ্রাম ঠিক যেমন হয়, আমাদের উজিরহাটি গ্রাম একেবারেই তাই। সুন্দর শস্য শ্যামল একটা গ্রাম। উজিরহাট গ্রামের পার্শ্ববর্তী অঞ্চলে রয়েছে ছোটখাটো একটা জঙ্গল। তবে সেই জঙ্গলে কোনো হিংস্র নরঘাতক পশুর রাজত্ব কোনো কালেই ছিল না। গ্রামের বহু মানুষ মাঝে মধ্যেই সেই জঙ্গলের ভিতর প্রবেশ করে শুকনো জ্বালানির কাঠ ও মধু সংগ্রহ করে সেগুলো বিক্রি করত। এছাড়াও পুরুষেরা প্রধান জীবিকা করত ওই চাষাবাদ করে। অপার সুখ শান্তিতে সকলে মিলে বসবাস করছিলাম দিব্য। কিন্তু হঠাৎ করে কে জানি কার ভয়ানক রকমের কুনজর পড়ে সবকিছু ছাড়খাড় হয়ে যেতে বসেছে। প্রতি রাতে আমাদের গ্রামে আগমন ঘটছে বেশ কিছু অদ্ভুত দর্শন ভয়ানক প্রাণীর। তবে ওরা কিন্তু রক্ত মাংস দিয়ে গড়া মোটেও কোনো জীবিত প্রাণী নয়। হ্যাঁ, কথাটা শুনতে ভারী আশ্চর্য থাকলেও এটাই বাস্তব সত্যি। আমি তোমাকে ভাষায় বলে ব্যক্ত করতে পারবো না বাবা। তাদের ঠিক কতটা সাংঘাতিক ভীতিপ্রদ দেখতে প্রত্যক্ষদর্শীদের মুখ থেকে শুনেছি। ওদের ভয়াবহ রূপ, মুখ কতকটা শিয়াল কিংবা হায়নার মতো। গোটা দেহটাই মানুষের। তাদের দেহ আবৃত বড় বড় কালো লোমশ লোম। হাতে ও পায়ে আঙুলের বদলে রয়েছে লম্বা ধারালো নখযুক্ত থাবা। তাদের চোখ সাক্ষাৎ গনগনে আগুনের মতন উজ্জ্বল। মুখ গহনের ভেতর থেকে বেরিয়ে আসা একাধিক তীব্র ছুচলো দাঁতের সারি দেখলে যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের জ্ঞান হারানোর কথা।
ওই অদ্ভুত দর্শনের প্রাণীগুলি প্রতি রাতে কি জানি কোথা থেকে এসে আমাদের গ্রামের ওপর আক্রমণ চালাচ্ছে। গ্রাম থেকে তুলে নিয়ে যাচ্ছে একাধিক মানুষকে। যারা তাদের কবলে পড়ে নিরুদ্দেশ হয়ে যাচ্ছে তাদের পাওয়া যাচ্ছে, কিন্তু ঠিক 3 রাত্রির পর তবে তারা মোটেও আর সাধারণ মানুষ থাকছে না, বরং তারাও পরিণত হচ্ছে একেবারে ওদের মতোই অদ্ভুত দর্শন জীবে। আমাদের গ্রাম থেকে ইতিমধ্যেই প্রায় 15 মানুষ এইভাবেই প্রথমে নিরুদ্দেশ হয়ে যায় এবং তারপরে ফিরে আসে রাতের অন্ধকারে। যে সকল সুস্থ স্বাভাবিক সবল মানুষ তাদের কবলে পড়েছিল তারা বর্তমানে সকলে পরিণত হয়েছে একজন ভয়ানক সাংঘাতিক অপশক্তিতে। এরকম ভাবে চলতে থাকলে গোটা গ্রামটাই একসময় পুরোপুরি তাদের দখলে চলে যাবে। বিকেলের পর থেকে উজিরহাটির মানুষ আর ঘরের বাইরে পা রাখার সাহস করে না। বর্তমানে গোটা গ্রাম জুড়ে সৃষ্টি হয়েছে এক ভয়ানক প্রাণঘাতী মারণ আতঙ্ক। কিভাবে যে দিন যাপন করছি তা শুধুমাত্র আমরাই জানি, আর জানেন স্বয়ং ঈশ্বর। আচ্ছা নারায়ণবাবু, আপনাদের গ্রামে এই অপশক্তির উপদ্রব কতদিন আগে থেকে শুরু হয়েছে? তা প্রায় 3-7 হবে বাবা। বৃদ্ধের সকল কথা শুনে আমি বেশ কিছুটা সময় ভাবনা চিন্তা করে গাম্ভীর্যপূর্ণ স্বরে বললাম, দেখুন নারায়ণবাবু, আমি আপনার সমস্ত কথা শুনে এবং আমার নিজস্ব পূর্ববর্তী অভিজ্ঞতার উপর ভিত্তি করে এই কথা বলতে পারি যে আপনাদের গ্রাম উজিরহাটি বর্তমানে একদল সাংঘাতিক পিশাচের আস্তানায় পরিণত হয়েছে এবং পিশাচদের কবলে পড়ে যারা মারা গিয়ে পুনরায় ফিরে এসেছে তারাও প্রত্যেকেই পিশাচেই পরিণত হয়েছে। আমার এই কথা শুনে সেখানে উপস্থিত প্রত্যেকের মুখে মুহূর্তের মধ্যে বীভৎস আতঙ্ক খেলে গেল। তাদের সকলের মুখ একেবারে মরা মাছের মতন রক্তশূন্য ফ্যাকাশে হয়ে উঠল। বৃদ্ধ খানিকটা সময় নিয়ে নিজেকে সামলে নিয়ে বলে উঠলেন, তার মানে তারানাথ, তুমি বলছো যে আমাদের গ্রামে যে সকল অদ্ভুত দর্শন প্রাণীর আগমন ঘটেছে তারা একজন পিশাচ? আগে হ্যাঁ নারায়ণবাবু, আমার অন্তত তেমনটাই মনে হচ্ছে। এ ব্যাপারে আমি আংশিক নিশ্চিত বলতে পারেন, তবে আপনাদের গ্রাম উজিরহাটি গিয়ে সব কিছু ভালোভাবে পর্যবেক্ষণ না করা পর্যন্ত পুরোপুরি শতভাগ নিশ্চিত হতে পারছি না। তাহলে আর বিলম্ব কেন? তুমি চলো বাবা, আমি হাত জোর করে তোমায় অনুরোধ করছি, তুমি আমাদের সাথে আমাদের গ্রামে উজিরহাটি চলো। সেখানে গিয়ে সব কিছু নিজের চোখে দেখলেই বুঝতে পারবে। আমি জানি তোমার আশঙ্কা মিথ্যে হওয়ার নয়। তুমি একবার যখন তাদের পিশাচ বলে ধারণা করেছ, তারা পিশাচ না হয়ে যায় না। ঈশ্বর, এই কোন বিভীষিকার মধ্যে আমাদের ফেলে গেলে ঠাকুর, আমাদের তুমি রক্ষা করো। বাবা তারানাথ, তোমার কাছে আমার বিনীত নিবেদন, তুমি আমাদের সাথে আমাদের গ্রামে চলো। আহা নারায়ণবাবু, এ আপনি কি করছেন? আপনি দয়া করে আমার সামনে এইভাবে হাত জোড়ো করে প্রার্থনা করবেন না। দেখুন, যে কোনো বিপদগ্রস্ত মানুষদের বিপদ থেকে উদ্ধার করাই আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য। আজ অবধি আমি কখনো আমার নিজের কর্তব্যচ্যুত হইনি, সুতরাং আজও হব না। আপনি নিশ্চিত থাকতে পারেন আমি আপনাদের সাথে আপনাদের গ্রামে যাব এবং সেখানে গিয়ে যথাসাধ্য চেষ্টা করব এই সমস্যার সমাধান করার। আপনারা সকলে এখানে বসে খানিকটা অপেক্ষা করুন। আমি চটজলদি ঘরের ভেতর থেকে প্রস্তুত হয়ে বেরিয়ে আসছি, তারপর একসাথে রওনা দেব। নারায়ণবাবু ও উজিরহাটি গ্রামের প্রত্যেকে এবার বেশ কিছুটা স্বস্তি বোধ করল। আমি দাওয়া থেকে উঠে ঘরের ভেতর প্রবেশ করলাম। চটজলদি প্রস্তুত হয়ে নিলাম রওনা হওয়ার জন্য। বাড়ির লোকেদের যাবার কথা বলতেই তাদের মুখ বিষণ্ণ হলো, সেটা খুবই স্বাভাবিক।
প্রয়োজনীয় জিনিস বলতে সঙ্গে থাকা লাল শালুর ঝোলার মধ্যে ভরে নিলাম কিছু তন্ত্রক্রিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ সামগ্রী। আমাদের গ্রাম থেকে উজিরহাটি গ্রামের দূরত্ব ছিল অনেক। সেই গ্রামে পৌঁছাতে পৌঁছাতেই প্রায় সূর্যদেব মাথার ওপরে উঠলেন। তোমরা তো জানো, মধুসুন্দরী দেবীর অশেষ কৃপায় আমি বেশ কিছু বিশেষ ক্ষমতার অধিকারী ছিলাম সেই সময়। সেই ক্ষমতাগুলির মধ্যে একটি অন্যতম ক্ষমতা ছিল আমি যে কোনো স্থানে উপস্থিত হয়ে বুঝে যেতে পারতাম সেই স্থান আসলে ঠিক কতটা শুভ নাকি অশুভ। ঘোড়ায় টানা জুড়ি গাড়ি উজিরহাটি গ্রামের রাঙামাটির রাস্তা ধরে ধুলো উড়িয়ে যাওয়ার সময় আমার নাকে ভেসে এলো একটা অদ্ভুত বাজে গন্ধ। ধরো কোনো স্থানে যদি একসাথে একত্রে একাধিক মৃতদেহ পচনশীল অবস্থায় রেখে দেওয়া হয়, তাহলে সেই স্তূপ থেকে ঠিক যেরকম বাজে বিভৎস দুর্গন্ধ নির্গত হতে পারে, এই গন্ধ তার থেকেও বেশি। আমি বুঝতে পারলাম নরনারায়ণ বাবুর বলা কথা একেবারেই বেঠিক নয়। সত্যি তাদের গ্রামে এক প্রকার অপশক্তির আগমন ঘটেছে। তার সাথে এটাও উপলব্ধি করতে পারলাম যে এই গন্ধ শুধুমাত্র আমি পাচ্ছি। আমি ছাড়া আর অন্য কেউ কিন্তু এই গন্ধ পাচ্ছে না। ভীষণ তীব্র বাজে গন্ধের জেরে আমার তলপেট গুলিয়ে বমি উঠে আসার জোগাড় হলো। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বিড়বিড় করে বীজ মন্ত্র জপ করলাম। গলায় থাকা পদ্মবীজের মালা ডান হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে দেখলাম ধীরে ধীরে সেই গন্ধের রেশ কাটতে শুরু করলো। উজিরহাটি গ্রামের রাস্তার দুই ধারে চোখ যেতেই নজরে পড়ল ছোট বড় মাঝারি নানান মাপের নানান আকারের প্রাণীর মৃতদেহ এবং তাদের কঙ্কাল। সত্যি একটা সুন্দর সাজানো গোছানো গ্রাম মাত্র কয়েক রাতের মধ্যেই যেন সাক্ষাৎ রণক্ষেত্রে পরিণত হয়েছে। পথঘাট এমন দিনে দুপুরের আলোতেও কেমন যেন নির্জন নিঝুম। মানুষজনের দেখা পাওয়া যাচ্ছে না খুব একটা। যাও বা কালে ভদ্রে দু একজন মানুষের মুখোমুখি হচ্ছি, তাও তাদের দিকে মনে হচ্ছে অপরিসীম ভয়ে আত্মারাম একেবারে খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। নিরীহ গ্রামবাসীদের চোখ মুখ জুড়ে এমন আতঙ্ক এবং ত্রাস বিরাজ করছে যে তারা মুহূর্তের মধ্যে সেই স্থান থেকে সরে যাচ্ছে। আমাদের জুড়ি গাড়ি এসে থামল উজিরহাটি গ্রামের বারোয়ারি মন্দির চত্বরে। নামো, ধীরে সুস্থে নামো বাবা তারানাথ। এ আমাদের গ্রামের বড়ই জাগ্রত মহিষাসুর মূর্তির মন্দির। আগে হ্যাঁ, নরনারায়ণ বাবু, আমি নামছি, আপনি সাবধানে নামুন। জুড়ি গাড়ি থেকে নেমে আমরা সকলে প্রথমে মন্দিরের দাওয়ায় বসলাম। কাঁধের ঝোলা থেকে লাল গুঁড়ো সিঁদুরের কৌটোখানি বের করে মেঝেতে অঙ্কন করলাম এক বিশেষ জ্যোতি চিহ্ন। আড়াআড়িভাবে দুইখানি সরল রেখা টেনে লম্বালম্বিভাবে দুইখানি সরল রেখার সাথে তা সংযুক্ত করলাম। 5টা কড়ি ও 5টা কর্পূর বিভিন্ন প্রকোষ্ঠে রেখে শুরু করলাম কিছু কাজ। তোমরা তো জানো আমি আসন্ন বিপদের আগাম পূর্বাভাস পাই, এও মধুসুন্দরী দেবীর কৃপাই বটে। সহসা আমার মনের মধ্যে সেই তীব্র বিপদ ঘণ্টা বেজে উঠল অত্যাধিক জোরালোভাবে। বুঝতে পারলাম
আর মাত্র কয়েক ঘন্টা পর এই গ্রামের বুকে এক মারাত্মক অশনি বিপদ আছড়ে পড়তে চলেছে। কি হলো তারানাথ? হঠাৎ করে তোমার মুখটা এরকম ফ্যাকাশে হয়ে গেল কেন? দেখুন নরনারায়ণবাবু, আমি আপনাদের কাছে সামান্যতম কিছুই গোপন করতে চাই না, তাই যেটুকু যা বুঝতে পেরেছি খোলাখুলিভাবে তা আপনাদের সাথে আলোচনা করছি। আমি বেশ বুঝতে পারছি আজ রাতে আপনাদের গ্রামে মারাত্মক অশনি কালো ঝঞ্ঝা আছড়ে পড়তে চলেছে। সমগ্র উজিরহাটি আজ রাতে লণ্ডভণ্ড করে দেবে ওই পিশাচের দল। সকলকে ঘরের ভেতর থেকে টেনে তুলে নিয়ে যাবে তারা। পিশাচ দলের হাত থেকে নিজেদের রক্ষা করার শক্তি কোনো সাধারণ মানুষের মধ্যে নেই। এসব তুমি কি বলছো বাবা? এবার তাহলে কি হবে? এই ঘোর বিপদ থেকে আমরা কিভাবে নিজেদের রক্ষা করব? যা করার তা আমাকেই করতে হবে এবং খুব শীঘ্রই করতে হবে। আমাদের হাতে একেবারেই বেশি সময় নেই অপচয় করার মতন। সন্ধ্যার অন্ধকার ঘনীভূত হলে সেই অপশক্তিদের জাগরণ ঘটবে, তখন আর কিছুই করার থাকবে না। আপনাদের গ্রামের মানুষদের রক্ষার ব্যবস্থা তার আগেই করতে হবে। কোনো উপায় কি আছে তারানাথ, ওই পিশাচদের হাত থেকে অতগুলো মানুষের প্রাণ বাঁচানোর? আছে, বিলক্ষণ আছে। সেই উপায়ের নাম গৃহবন্ধন। গ্রামের প্রতিটা বাসিন্দাদের গৃহ মন্ত্রের দ্বারা ভালোভাবে বন্ধন করে দিতে হবে। শক্তিশালী সেই মন্ত্র দ্বারা একবার গৃহবন্ধন কার্য সঠিকভাবে সম্পন্ন হলে কোনো অশুভ শক্তির সাধ্য নেই সেই বন্ধন কাটিয়ে ভিতরকার মানুষদের অনিষ্ট সাধন করা। বেশ, তবে তাই করো বাবা। যত শীঘ্র সম্ভব সে কাজটা সুসম্পন্ন করো। এরপর আমি উজিরহাটি গ্রামের প্রতিটা বাসিন্দার গৃহ ভালোভাবে মন্ত্র দ্বারা বেঁধে দিতে লাগলাম। সেই কাজ শেষ হতে হতেই বিকেল গড়িয়ে ক্রমে সন্ধ্যা নেমে এলো। সন্ধ্যার অন্ধকার নামার সাথে সাথেই সমগ্র উজিরহাটি গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল এক মৃত্যু শীতল নীরবতা। সমস্ত মানুষেরা যে যার ঘরের ভেতর প্রবেশ করল। মানুষজন তো বহু দূরের কথা, রাস্তায় একটা কুকুর বিড়ালের পর্যন্ত দেখা পাওয়া গেল না। নরনারায়ণ বাবুর সাথে আমি এসে উপস্থিত হলাম তার গৃহে। ভালোভাবে মন্ত্র দ্বারা বেঁধে দিলাম তারও বসত বাড়িখানা। নরনারায়ণ বাবুর স্ত্রী আমার যথেষ্ট আপ্যায়ন করলেন। স্নান সেরে ভোজনের পর যখন থাকার জন্য নির্বাচিত ঘরের ভেতর এসে উপস্থিত হলাম, তখন চারিদিকে রীতিমতো গাঢ় অন্ধকার নেমে এসেছে বলা চলে। একটা অদ্ভুত প্রকৃতির স্বাভাবিক নিয়ম বিরুদ্ধ জিনিস লক্ষ্য করলাম। যা হলো, সন্ধ্যার অন্ধকারের সময় কোনো পাখপাখালি কিংবা কীট পতঙ্গের আওয়াজ কানে এলো না। বুঝতে পারলাম এই স্থানে অশুভ অপশক্তির আগমন ঘটেছে বলেই এইরূপ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কিছুতেই স্থির হয়ে এক জায়গায় বসতে পারলাম না। বারবার মনটা কেমন যেন খচখচ করতে থাকলো। একটা অদ্ভুত অস্বস্তি ক্রমশ দানা পাকিয়ে উঠছিল। তারানাথ এক্ষুনি একটিবার আমার সাথে উপরের চিলেকোঠার ঘরে চলো। হন্তদন্ত হয়ে ঘরের ভিতর প্রবেশ করে একেবারে হাঁপাতে হাঁপাতে কথাটা একটানা বললেন বৃদ্ধ নরনারায়ণ বাবু। ভদ্রলোকের কথা বলার ধরন দেখেই বুঝতে পারলাম তিনি অত্যাধিক রকমের উত্তেজিত হয়ে উঠেছেন কোনো কারণে। আমি প্রশ্ন করলাম, কেন, কি হয়েছে? আরে তোমার কাকিমা ছাদে উঠছিলেন, হঠাৎই সে চিৎকার করে শিঙি ভেঙে দ্রুত নিচে নেমে আসছে দেখে আমি এগিয়ে গিয়ে কারণ জিজ্ঞাসা করতেই তিনি বললেন আমাদের বাড়ির পিছন পানে নাকি এসে উপস্থিত হয়েছে সেই অলৌকিক জীবেদের একজন। বাবা চলো, তুমি সচক্ষে দেখলেই বুঝতে পারবে সে আসলে কে। নারায়ণবাবুর মুখ থেকে এ কথা শোনার পর আর এক মুহূর্ত সেখানে বসে না থেকে দ্রুত সিঁড়ি বেয়ে উঠে এলাম ওপরে। চিলেকোঠার ঘর পেরিয়ে খোলা ছাদের মধ্যে এসে দাঁড়াতেই
আমার নাকে পুনরায় ঝাপটা মারল সেই অতীব বাজে মাংস পচা গন্ধটা। তবে আগে থেকে গাত্রবন্ধন থাকার দরুন সেই গন্ধ এবার আর অত জোরালোভাবে আমার নাকে এসে ঠেকল না। হাতের ইশারায় বৃদ্ধ নারায়ণবাবু ছাদের এক বিশেষ কোণের দিকে আমায় ডাকলেন। ধীর পদক্ষেপে সেখানে গিয়ে দাঁড়ানো মাত্রই মুহূর্তের মধ্যে আমার মেরুদণ্ড বেয়ে একটা কনকনে ঠান্ডা রক্তের স্রোত সরসর করে নেমে গেল নিচের দিকে। আমি যেই তারানাথ তান্ত্রিক যে নিজের সমগ্র জীবনভর একাধিক বিভীষিকার মুখোমুখি হয়েছে, সত্যি কথা বলতে প্রথম দর্শনেই সেই আমার পর্যন্ত বুকের ভেতরটা কেমন যেন শুকিয়ে গেল। এতক্ষণ একটানা পর্যন্ত গল্পটা বলার পর ঠাকুরমশাই এবার একটু থামলেন। বুঝতে পারলাম বিরতির সময় আসন্ন। আমাদের নিয়ে যাওয়া পাসিংশো সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট তুলে তা দুই ঠোঁটের ফাঁকে গুঁজে ফস শব্দে দেশলাই কাঠি জ্বালিয়ে তাতে আগুন ধরালেন এবং অতঃপর লম্বা লম্বা টান দিতে থাকলেন মনের সুখে। কিশোরীটা থেকে থেকে কেমন যেন উসখুস করতে লাগলো। তার শরীরে ধৈর্যের পরিমাপ বড্ড কম। ঠাকুরমশাইয়ের ধূমপান পর্ব সমাপ্ত হলে তিনি ছুঁড়ে ফেললেন জ্বলন্ত ফিল্টারখানি। এতক্ষণ ধরে সেরকম বৃষ্টি না হলেও এবার ঝমঝম করে বৃষ্টি আরম্ভ হয়েছে। সাথে মাঝে মধ্যে কালো আকাশের বুক ফালা ফালা করে ঝলসে উঠছে ইন্দ্রদেবের ধারালো তলোয়ার। মুহুর্মুহু বজ্রপাতের সাদা আলোয় তিমিরাচ্ছন্ন প্রকৃতি মাঝে মাঝে আলোকিত হয়ে আবার পুনরায় তলিয়ে যাচ্ছে অন্ধকারের মহাসমুদ্রে। সব মিলিয়ে এ যেন এক মায়াবী পরিবেশ রচিত হচ্ছে। ঘরের ভেতর থেকে চারি বেরিয়ে এসে আমাদের তিনজনের জন্য 3 পেয়ালা চা দিয়ে গেল। সত্যি মেয়েটা সব দিক থেকেই সর্বদা সব কিছুর খেয়াল রাখে। কিশোরী চায়ের পেয়ালায় সামান্য ফুঁ দিয়ে তাতে লম্বা চুমুক বসিয়ে আর একেবারেই থাকতে না পেরে ঠাকুরমশাইয়ের উদ্দেশ্যে প্রশ্ন করল, তারপর তারপর কি হলো ঠাকুরমশাই? ওই ছাদের কিনারায় গিয়ে দাঁড়াতেই আপনি কি দেখলেন? নারায়ণবাবুর হাতের ইশারা অনুযায়ী সেদিক পানে গিয়ে দাঁড়ানো মাত্রই আমি দেখলাম তার বসত বাড়ি থেকে মাত্র কয়েক হাত তফাতে থাকা একটি বন্য ঝোপের মধ্যে ধকধক করে পাশাপাশি জ্বলছে দুটো লাল আগুনের ন্যায় আলো। অন্ধকারে দাঁড়ানোর কারণে চোখ সয়ে আসতেই বুঝতে পারলাম ও দুটি আসলে কারোর চোখের মণি। এরপর ধীরে ধীরে চোখের সামনে প্রস্ফুটিত হলো সেই ভয়ানক দানবাকৃতির চেহারা। নারায়ণবাবু ঠিক যেরকম বর্ণনা দিয়েছিলেন ঠিক সেই রকম দেখতে অর্ধেক মানুষ এবং অর্ধেক পশুর চেহারা সম্পন্ন এক অলৌকিক প্রাণী। আকার আকৃতিতে প্রায় 3 মানুষ সমান লম্বা ও চওড়া। মাথাটা একটা বিশাল বড় হিংস্র পশুর। সুচালো মুখের ভেতর থেকে বেরিয়ে আসা দাঁতগুলো স্বল্প আলোতেও ঝকঝক করে উঠছে বারবার। ঠোঁটের ফাঁক গলে বেরিয়ে এসেছে একটা লকলকে কালো জিভ, যার থেকে টপ টপ শব্দে চুইয়ে পড়ছে লালা রস। আমি বুঝতে পারলাম আমি যে আশঙ্কা করেছিলাম তা একেবারেই মিথ্যা নয়। এ আদতে এক সাংঘাতিক পিশাচ। নরকের রসাতলে এই পিশাচকুলের বসবাস। আমার মাথায় একটাই প্রশ্ন জেগে উঠল। হঠাৎ করেই পাতাল থেকে একদল নিম্ন শ্রেণীর অত্যন্ত শক্তিশালী এই পিশাচের আগমন ঘটল কি কারণে উজিরহাটি গ্রামে? বন্য ঝোপের মধ্যে থেকে মর্মর শব্দে কিসের যেন হাড় মাংস চিবিয়ে খাচ্ছিল ওই পিশাচ, তা আমি বুঝতে পারলাম কোনো নিরীহ অবলা পশু তার শিকারে পরিণত হয়েছে।
আমি এবং নারায়ণবাবু ছাদ থেকে নিচে নেমে এসে পরের দিন সকালে পূর্বের আকাশে আলো ফুটলে গ্রামের রাস্তায় বের হওয়া মাত্রই বুঝতে পারলাম পিশাচের দল সাংঘাতিক রকমের ক্ষুব্ধ হয়েছে। কোনো মানুষকে নিজেদের শিকারে পরিণত করতে না পারায়, যেহেতু আমি আগের দিন রাতে গৃহবন্ধন করে গিয়েছিলাম, সেই কারণেই তারা সেই বন্ধন অতিক্রম করতে পারেনি। কোনো মানুষকেই বাইরে বের করতে পারেনি তারা। অনেক গৃহস্থের গবাদি পশু সহ ছোট বড় নানান মাপের পশু পাখির আধ খাওয়া মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে আছে যত্রতত্র। সে এক মর্মান্তিক দৃশ্য। আসুন ঠাকুরমশাই, দেখুন কাল রাতে আমাদের গোটা গ্রাম জুড়ে কিরকম ধ্বংসলীলা চালিয়েছে পিশাচেরা। ভাগ্যিস আপনি আগাম বিপদের পূর্বাভাস পেয়ে গৃহবন্ধন করে দিয়ে গেছিলেন, তাই শয়তানদের দলগুলো মানুষের প্রাণ নিতে পারেনি। তা না হলে কাল রাতেই এই গ্রামের অর্ধেক পরিবার হয়তো চিরকালের মতন একেবারে নিশ্চিহ্ন হয়ে যেত। উজিরহাটি গ্রামের মোড়লের ছেলে সুখেন দৌড়ে এসে কথাগুলো বলল। তাদের সাথে গোটা গ্রাম ভালোভাবে পরিদর্শন করে দেখলাম আমি। সারাদিনের বেশিরভাগ সময় সমস্ত উজিরহাটি গ্রাম ঘোরাঘুরি করার পর ক্লান্ত শরীরে এসে উপস্থিত হলাম বারোয়ারি মন্দিরে। গর্ভগৃহের দরজা খোলা মাত্রই দেখতে পেলাম সিংহাসনে অধিষ্ঠাত্রী দেবী মহিষাসুর মূর্তিনীর অষ্টধাতুর মূর্তি। মূর্তিখানিক বেশ বড়। মায়ের মুখের দিকে তাকিয়ে থাকলে মনের মধ্যে কেমন যেন এক অকৃত্রিম অপার ভক্তির ভাব জন্ম হয় আপনা হতেই। বিহ্বল নয়নে তাকিয়েছিলাম মাতৃ প্রতিমার দিকে। আচমকা এমন সময় পেছন থেকে বৃদ্ধ নরনারায়ণবাবু এসে বললেন, তারানাথ, চলো এবার বরং আমরা গিয়ে ঘরে ফিরে যাই। বেলা তো অনেকখানি হলো, ঘরে গিয়ে স্নান খাওয়া দাওয়া করতে হবে তো নাকি? না নারায়ণবাবু, আপনি যান, আমি এখানেই থাকবো। পার্শ্ববর্তী পুকুর থেকে স্নান সেরে মায়ের কাছে কিছুটা সময় বসবো। মনের মধ্যে একটা প্রশ্ন বড় খচখচ করছে। সেই প্রশ্নের উত্তর পেলেই যাবতীয় রহস্যের সমাধান হবে। প্রশ্ন? কি প্রশ্ন বাবা? প্রশ্ন এটাই যে আপনাদের গ্রামে হঠাৎ করে এই পিশাচকুলের আগমন ঘটল কি কারণে? সচরাচর এমন ঘটনা ঘটে না বললেই চলে। একমাত্র যদি না কোনো পিশাচ সিদ্ধ সাধক ইচ্ছাকৃতভাবে অনিষ্ট সাধনের উদ্দেশ্যে পিশাচদের জাগিয়ে তোলে তাহলে। আচ্ছা নারায়ণবাবু, আপনাদের কি কোনো চরম শত্রু রয়েছে যে ব্যক্তি অনেক রকমের তন্ত্রমন্ত্র জানে, অত্যন্ত পিশাচ জাগরণ প্রক্রিয়ায় যে তুমুল পারদর্শী? তা বাবা তারানাথ, আমি অন্তত এরকম কাউকেই সন্দেহ করতে পারছি না। শুধুমাত্র আমি কেন জানি তুমি উজিরহাটির যে কোনো মানুষকে জিজ্ঞাসা করে দেখতে পারো, সকলেই আমার কথায় সহমত হবে। আমাদের গ্রামের এত মানুষের সাথে অমন চূড়ান্ত শত্রুতা আছে বলে কারো কথাও আমি ভাবতে পারি না। বুঝলাম। তাহলে এই রহস্যের পেছনে অবশ্যই অন্য কোনো কারণ আছে। নারায়ণবাবু, আপনি ফিরে যান। কাকিমা আপনার জন্য বড় চিন্তা করছে। আমি সময় মতন ফিরব। এই নিরিবিলি জায়গায় মায়ের মন্দির চত্বরে আমাকে একটিবার ধ্যানে বসতে হবে। ধ্যানের মাধ্যমে আমি অনেক কিছু জানতে পারি। আজকেও চেষ্টা করব জানার। কিন্তু বাবা তারানাথ, সন্ধে নামার আগে তুমি গৃহে ফিরে এসো, না হলে পুনরায় এসে উপস্থিত হবে উজিরহাটির বুকে। আমি বড় চিন্তার মধ্যে থাকব। আপনি দয়া করে চিন্তা করবেন না। আমায় নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। রাজরাজেশ্বরী জগৎজননী মায়ের আশীর্বাদ সব সময় মাথার উপর রয়েছে। তিনিই আমায় যে কোনো বিপদ থেকে উদ্ধার করবেন। আপনি নিশ্চিত মনে ফিরে যান। আমার মনের মধ্যে যে প্রশ্ন কাল সাপের ন্যায় মাথা উঁচু করে দাঁড়িয়েছে, সেই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত
আমি কিছুতেই এই স্থান ত্যাগ করব না। আমিও দেখি মা আমার কতখানি পরীক্ষা নিতে পারেন। সমগ্র বিপদ থেকে উদ্ধার হওয়ার উপায় তাকেই বলে দিতে হবে। ঘন কালো মেঘের ঘন ঘটার কারণে চারপাশ জুড়ে অকাল সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এসেছিল বহুক্ষণ আগেই। চারি এবার একটা ছোট্ট টিমটিমে লণ্ঠন নামিয়ে রেখে গেল তক্তপোষ থেকে কয়েক হাত তফাতে। লণ্ঠনের মৃদু সোনালি আলোর ছটা ছড়িয়ে পড়ল আমাদের প্রত্যেকের মুখমণ্ডল জুড়ে। বাইরের অশান্ত দুর্যোগময় প্রকৃতি থেকে ভেসে আসা ঠান্ডা কনকনে শীতল বাতাসের দাপটে আমাদের শরীরের লোমকূপ বারবার খাঁড়া হয়ে উঠছিল। আমি চায়ের শূন্য পেয়ালা নিচে নামিয়ে রেখে বেশ জুত করে বসলাম। ঠাকুরমশাই খানিক চঞ্চল হয়ে উঠলেন। বুঝতে পারলাম এবার তার গড়গড়ার নলে টান দেওয়ার সময় হয়েছে। তিনি তক্তপোষ ছেড়ে উঠে সোজা চলে গেলেন ঘরের পানে। আমি এবং কিশোরী আমরা দুজনে মিলে বাইরের দিকে তাকিয়ে রইলাম অপলক দৃষ্টিতে। গড়গড়া সেজে ঠাকুরমশাইয়ের বাইরে বেরিয়ে আসতে সময় লাগলো ঠিক 10 মিনিটের মতো। তক্তপোষের ওপর নিজ স্থানে বসে গড়গড়ার নলে মুখ ঠেকিয়ে খুরুক খুরুক শব্দে টান দিয়ে একরাশ ধোঁয়া ছেড়ে নেশাতুর চোখে তাকালেন তিনি আমাদের দিকে। কিশোরী সুবোধ বালকের ভঙ্গিতে বলে উঠল, ঠাকুরমশাই, এবার তাহলে বলুন তো কি ঘটনা ঘটল তারপর? আপনি কি ওই মন্দির চত্বরেই ধ্যানে বসলেন? হ্যাঁ কিশোরী, মন্দিরের পার্শ্ববর্তী পুকুর থেকে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে আমি দেবীর উদ্দেশ্যে ষষ্ঠাঙ্গে প্রণাম করলাম। তারপর 2 হাত জড়ো করে মায়ের উদ্দেশ্যে প্রার্থনা জানিয়ে বললাম, হে মা জগৎজননী বিপদনাশিনী মঙ্গলময়ী, তুমি এই ঘোর বিপদ থেকে এই গ্রামের মানুষদের রক্ষা করার উপায় বলে দাও মা। সমূহ বিপদ থেকে পরিত্রাণের পথ তোমাকেই বলে দিতে হবে। হে দয়াময়ী, কৃপা করো, দয়া করো মা গো, দয়া করো, দয়া করো মা। আমি এবার মন্দিরের দাওয়ায় বসে মনে মনে মধুসুন্দরী দেবী এবং আমার পরমেশ্বর কাল ভৈরবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে ধ্যানে বসলাম। ধীরে ধীরে চঞ্চল মনকে শান্ত করার চেষ্টা করলাম, কারণ মন এবং মস্তিষ্ক শান্ত না হলে ধ্যান করা যায় না। নিজের অজান্তেই আমি তলিয়ে গেলাম ধ্যানের মহাসমুদ্রে। সেইভাবে কতটা সময় কেটে গেল তার হিসাব নেই। ধ্যান ভাঙতেই আমার মুখ জুড়ে আনন্দের আভা ফুটে উঠল। 2 হাত জড়ো করে মায়ের উদ্দেশ্যে প্রণাম জানালাম, কারণ তিনি আমার মনের মধ্যে চলতে থাকা প্রশ্নের যে কাল বৈশাখী ঝড় উঠেছিল সেই ঝড়ের নিষ্পত্তি ঘটিয়েছেন। তার মানে ঠাকুরমশাই, আপনি জানতে পারলেন কি করে যে উজিরহাটি গ্রামের বুকে হঠাৎ করে ওই নরকের পিশাচদের আগমন ঘটেছিল? হ্যাঁ, ধ্যানের মাধ্যমে আমি জানতে পারলাম সেই কারণ। তবে সে কারণ তোমাদের বোঝাতে গেলে আমাকে পুঙ্খানুপুঙ্খভাবে তা বিশ্লেষণ করতে হবে। আমাদের এই পৃথিবীর মতোই আরও অনেক গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, নীহারিকা, উল্কা যে মহাকাশে রয়েছে তা আশা করি তোমরা উভয়ই জানো। ঠিক তেমনি আমাদের এই জগতের মতোই আরও অনেক আলাদা আলাদা জগৎ আছে, কিন্তু যাদের সম্পর্কে আমাদের জ্ঞান খুবই সীমিত। সেই সকল অজানা জগৎ পুরোপুরি রহস্যের আবরণে ঢাকা। সেই রকম রহস্যময় জগতের মধ্যে একটি হলো পাতাল লোক, আর এই পাতালের মধ্যেই রয়েছে নরক। নরক হলো একটি পরলৌকিক স্থান, যেখানে একাধিক অতিলৌকিক আদিভৌতিক সত্তার বাস। পৃথিবীর মধ্যে ঠিক যেমন বিভিন্ন জীবিত প্রাণী বসবাস করে, নরকের মধ্যেও ঠিক তেমনই একইভাবে বসবাস করে একাধিক পিশাচ সহ নিম্ন শ্রেণীর কিছু প্রেত। তোমাদের তো আগেই বললাম
যে কোনো পিশাচ সিদ্ধ সাধক নিজের সাধনার মাধ্যমে নরকের অতল অন্ধকার জগৎ থেকে বিবিধ পিশাচকে তুলে আনতে পারে, তবে তা কিন্তু বড়ই সাংঘাতিক কাজ, খানিকটা ওই আগুন নিয়ে খেলার মতো। যে কোনো সময় সামান্যতম ভুল ত্রুটি হলে ওই সাধকের মৃত্যু অনিবার্য। তবে এক্ষেত্রে উজিরহাটি গ্রামে সত্যি কোনো মানুষ পিশাচদের জাগিয়ে তোলেনি, বরং ঘটেছিল সম্পূর্ণ অন্য এক ঘটনা। এক অমাবস্যার রাতে বিশেষ তিথি নক্ষত্র যোগের গোলমালে ওই গ্রামের সাথে সংযোগ ঘটে গিয়েছিল এই নরলোকের। মাত্র সেকেন্ডের ভগ্নাংশের মধ্যেই নরক থেকে উঠে এসেছিল একাধিক হিংস্র পিশাচের দল। এরপর শয়তানের দল মুক্ত হয়ে স্বাধীনভাবে তাদের ধ্বংসলীলা চালায়। ওই গ্রামের ওপর এইরকম সংযোগ স্থাপনের ঘটনা খুবই ব্যতিক্রম, হয়তো লক্ষ বছর পর এক আধবার ঘটে। উজিরহাটি গ্রামের বাসিন্দাদের ভাগ্য বড়ই খারাপ ছিল, তাই জন্যই তাদের গ্রামের সাথে এই সংযোগ স্থাপন ঘটেছিল। এ এক অদৃশ্য অতিলৌকিক সম্পর্ক স্থাপনের ব্যতিক্রমী ঘটনা, যা সাধারণ মানুষের চোখে ধরা পড়ে না কখনোই। মনের মধ্যে চলতে থাকা প্রশ্নের উত্তর তো পেয়েছিলাম, কিন্তু এ কতখানি সাংঘাতিক এক বিষয় তাও হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম বিলক্ষণ। এই সংযোগ যদি বিচ্ছিন্ন না করা যায় তাহলে পিশাচদের কিছুতেই ঠেকানো যাবে না। প্রতি রাতে ঠিক একইভাবে একদল হিংস্র নরখাদক রক্তলোভী পিশাচ তরতাজা টাটকা রক্ত ও কাঁচা মাংস ভক্ষণের আশায় উজিরহাটি গ্রামের বুকে এসে তাদের খেয়াল খুশি মতো ধ্বংসলীলা চালাবে। সুতরাং আমাকে এই দুই জগতের মধ্যে গড়ে ওঠা সংযোগকে বিচ্ছিন্ন করতেই হবে। একমাত্র তাহলেই সম্ভব উজিরহাটি গ্রামের সাধারণ মানুষ এবং যাবতীয় নিরীহ পশু পাখিদের প্রাণ রক্ষা করা। নচেত তা না হলে সেই গ্রাম শ্মশান ভূমিতে পরিণত হতে বেশি সময় মোটেই লাগবে না। ঠাকুর মশাইয়ের মুখ থেকে এই বিবরণ শুনে আমি আর কিশোরী আমরা দুজনেই অত্যাধিক উত্তেজনা এবং কৌতূহলে একেবারে বাক শক্তি হারিয়ে ফেললাম। কিশোরী বিস্ময়ের সাথে হাঁ করে তাকিয়ে রইল ঠাকুর মশাইয়ের দিকে। সত্যি কথা বলতে আমারও বিষয়টা বুঝতে একটু সময় লাগলো বটে। আমাদের এই জগতের মতো আরও যে অন্য একটা জগৎ থাকতে পারে তা ঠাকুর মশাইয়ের মুখ থেকে না শুনলে হয়তো আমরা কোনোদিনই বিশ্বাস করতাম না। সাময়িক বিহবলতার ঘোর কাটিয়ে কিশোরী সবার প্রথমে প্রশ্ন করল, কি বলছেন ঠাকুর মশাই? সত্যি কি বাস্তবে এরকম ঘটনা ঘটে নাকি? আরে ঘটে ঘটে, এমন অনেক কিছুই ঘটনা ঘটে যা আমাদের পক্ষে বিশ্বাস করা একেবারেই কঠিন হয়ে দাঁড়ায়, কিন্তু তা সত্ত্বেও শেষ পর্যন্ত তা মেনে নিতেই হয়। আমি এবার প্রশ্ন করলাম, আচ্ছা ঠাকুর মশাই, আপনি এরপর কি সিদ্ধান্ত নিলেন? আপনার কথা শুনে না হয় বুঝতে পারলাম যে উজিরহাটি গ্রামের সাথে পাতালের নরক লোকের একটা সংযোগ গড়ে উঠেছিল অমাবস্যার রাতে কোনো এক বিশেষ তিথি নক্ষত্র যোগের তারতম্যের কারণে, কিন্তু এরূপ সংযোগ প্রায় লক্ষ বছর পর এক আধবার ঘটে, যা ঘটেছিল সেইবার। কিন্তু এই সংযোগ বিচ্ছিন্ন করার উপায় কি? কিভাবে আপনি উজিরহাটি গ্রামের মানুষদের ওই সাংঘাতিক শয়তানের দলের হাত থেকে রক্ষা করলেন? আরে বলবো সব বলবো। এত বেশি উতলা হয়ে পড়ছো কেন হে? আমি গল্প বলার মাঝপথে, শেষ না করে তো আর কোথাও পালিয়ে যাচ্ছি না। দাঁড়াও, তার আগে একটু মনোযোগ সহকারে গড়গড়ায় টান দিয়ে নিন দেখি। আসলে তোমরা যতই দাম দিয়ে এই সমস্ত নামি কোম্পানি সিগারেট প্যাকেট কিনে আনো না কেন,
আমার কাছে সবচেয়ে সুখের তামাক সেবনের মাধ্যম হলো এই গড়গড়া। ঠাকুরমশাইকে অযথা আর বিরক্ত করা উচিত হবে না বুঝে আমি চুপ হলাম। কিশোরীর পানে তাকিয়ে চোখের ইশারায় তাকেও চুপচাপ ধৈর্য ধরে অপেক্ষা করার কথা বললাম। ঠাকুরমশাই নিজে থেকেই পুনরায় গল্পের মধ্যে প্রবেশ করলেন। আমি যে আমার নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। আমাদের গ্রাম উজিরহাটির সঙ্গে সাক্ষাৎ নরকের যোগসূত্র ঘটেছে। হায় ঈশ্বর, কোন মহা সর্বনাশের বার্তা তুমি দিতে চাইছ প্রভু? এই বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার কি কোনো উপায় নেই? আমাদের এত বছরের পূর্বপুরুষের বাস ভিটে ছেড়ে চিরকালের মতন এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে নাকি? কিন্তু তাই বা যাব কোথায়? নারায়ণবাবু, আপনি দয়া করে শান্ত হন। এই পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে হবে, কারণ বিপদের সময় মাথা ঠান্ডা রাখাই হলো আসল কথা। ভেঙে পড়লে একেবারেই চলবে না। আমি আজ আপনাদের সকলকে এখানে একত্রিত হতে বলেছি, তার কারণ এই সমস্যার সমাধানের উপায় বলার জন্য। উপায় আছে বাবা? সত্যি উপায় আছে? আমাদের গ্রামের সাথে নরকলোকের যে যোগ সংযোগ স্থাপিত হয়েছে তা বিচ্ছিন্ন করার, তাহলে বলো সে কি উপায়? দেখুন নরনারায়ণবাবু, গতকাল এক বিশেষ দিন। সেই বিশেষ দিনে এক শুভ সময়ে আমি উজিরহাটি গ্রামের বারোয়ারি মন্দিরে যজ্ঞে বসব। এই যজ্ঞ মোটেও কোনো সাধারণ যজ্ঞ নয়, এ এক মহাযজ্ঞ। সেই যজ্ঞের জন্য যাবতীয় যা কিছু প্রয়োজন আপনাদের তা আনানোর ব্যবস্থা করে দিতে হবে। তবে চিন্তা করবেন না, বাজার থেকে যে সমস্ত জিনিস সহজেই ক্রয় করা যায় সেই সকল জিনিসই আমি ফর্দে লিখে দেব। আর যা কিছু অর্থের বিনিময়ে ক্রয় করা যাবে না সেই সকল সামগ্রী আমি আজ ঘুরে ঘুরে সংগ্রহ করে নেব। কাল আমি যজ্ঞে বসব। প্রথমে দেবীর আরাধনা করে যজ্ঞের শুভারম্ভ ঘটানো হবে। এরপর যজ্ঞ সমাপ্ত হলে আমি সেইখানে উপস্থিত হব যেখানে দুই ভিন্ন জগতের মধ্যে এই সংযোগ স্থাপিত হয়েছে। ঠাকুরমশাইয়ের বলা শেষ কথাটির অর্থ আমরা বুঝতে পারলাম না। আমরা দুই বন্ধু পরস্পরের দিকে দৃষ্টি বিনিময় করলাম। ঠাকুরমশাই বিরামহীনভাবে বলে চললেন ঘটনার পরবর্তী অংশ। তুমি কোনো চিন্তা করো না বাবা। তোমার যজ্ঞের জন্য যা কিছু প্রয়োজন তুমি শুধু আমাদের একবার সেই ফর্দ লিখে দাও। আমি নিজে দায়িত্ব নিয়ে সমস্ত জিনিস এনে হাজির করব তোমার কাছে। হ্যাঁ, আমি তা একখানি কাগজের মধ্যে লিখে দিচ্ছি। তবে সুখেন, তোমাকে একটিবার আমার সাথে যেতে হবে। আমার এমন বেশ কিছু জিনিসের দরকার আছে যা নরনারায়ণবাবু টাকা দিয়ে বাজারের দশকর্মা কিংবা মুদির দোকান থেকে কিনে আনতে পারবেন না। সেই সমস্ত জিনিস সংগ্রহ করার জন্য আমাকে এই অঞ্চলে ঘোরাঘুরি করতে হবে। যেহেতু আমি এই অঞ্চলের সব কিছু চিনি না, তাই তোমার সাহায্য প্রয়োজন আর কি। ছি ঠাকুরমশাই, আপনি দয়া করে এইভাবে বলবেন না। আপনি আমাদের জন্য যা করেছেন তার জন্য আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকব। আপনি কোনো চিন্তা করবেন না। আমি আপনাকে এই অঞ্চলের সমস্ত জায়গায় নিয়ে যাব। গোটা উজিরহাটি গ্রাম এবং তার পার্শ্ববর্তী জঙ্গল সহ আশপাশের তল্লাট আমার পুরো নখদর্পণে রয়েছে। আপনি আমায় যেখানে যেতে বলবেন আমি আপনাকে সেখানে নিয়ে যেতেই রাজি। বেশ, তবে চলো, প্রথমেই আমাকে এখানকার স্থানীয় শ্মশানে নিয়ে চলো। সেখানে আমার বেশ কিছু কাজ রয়েছে। হ্যাঁ, চলুন। নরনারায়ণ বাবুর হাতে আমি প্রয়োজনীয় জিনিসপত্রের ফর্দখানি ধরিয়ে দিয়ে উজিরহাটি গ্রামের মোড়লের ছেলে সুখেনের সাথে বেরিয়ে এলাম শ্মশান যাওয়ার উদ্দেশ্যে। আমি এক জরুরি সভা ডেকে গ্রামের সকলকে উপস্থিত থাকতে বলেছিলাম। নরনারায়ণ বাবুর সামনে সেই সভায় বললাম তাদের গ্রামের সাথে নরকলোকের এক ভয়ানক রকমের সংযোগ স্থাপিত হয়েছে এবং এই স্থাপন বিচ্ছিন্ন না করা অবধি কিছুতেই পিশাচের কবল থেকে তারা নিস্তার পাবে না। আমার লেখা ফর্দ অনুযায়ী জিনিস আনতে নরনারায়ণবাবু দুজন লোক সাথে নিয়ে চলে গেলেন বাজারের উদ্দেশ্যে।
আমি আর সুখেন হাঁটতে হাঁটতে এসে উপস্থিত হলাম শ্মশানে। শ্মশানের ঝুড়ো মাটি, আধপোড়া চেলা কাঠ, জলে ডুবে সদবা বউ মারা গেছে এমন কোনো পুকুরের এক ঘটি জল, কালকেউটো সাপের খোলস অথবা মাথার খুলি, এই সমস্ত নানান সামগ্রী সংগ্রহ করতে লাগলাম দুজনে মিলে। দেখলাম সুখেনের গোটা জায়গাটা ভীষণ রকমের পরিচিত। সত্যি কথা বলতে সে আমার সাহায্য না করলে এত তাড়াতাড়ি এমন ধারা অদ্ভুত সব জিনিসপত্র সংগ্রহ করা আমার একার পক্ষে কিছুতেই সম্ভব হতো না। আমি শুধু একবার মুখ ফুটে তাকে বলেছিলাম যে আমার এই জিনিসটার প্রয়োজন, আর সুখেন অমনি তড়াক করে লাফিয়ে বলে দিচ্ছিল সেই জিনিস কোনখানে পাওয়া যেতে পারে তার ঠিকানা। এভাবে যজ্ঞের জন্য প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র সংগৃহীত হলো। বাবা তারানাথ, এবার তাহলে তুমি পুজো পাঠ আরম্ভ করো। তুমি যা সকল কিছু আনতে বলেছিলে আমি সমস্ত কিছু নিজে হাতে দাঁড়িয়ে থেকে ফর্দ মিলিয়ে নিয়ে এসছি। মা মহিষাসুরমর্দিনী আমাদের উপর কৃপা করুন, এই কামনা করি। যে সংযোগ স্থাপিত হয়েছে উজিরহাটির সাথে নরকলোকের, তা যেন আজকেই বিচ্ছিন্ন হয়ে যায় বাবা। আমি পুজোয় বসছি নরনারায়ণ বাবু, তবে আপনাদের কিন্তু একটা কথা বলে দিচ্ছি আজ। এই পুজো চলাকালীন যা কিছুই হয়ে যাক না কেন, আপনারা কোনোভাবেই এই চক্রের মধ্যে প্রবেশ করবেন না। মনে রাখবেন, এই চক্রের মধ্যে প্রবেশ করলে কিন্তু আপনাদের সাথে সাথে আমার অদৃষ্টেও চরম বিপদ ঘনিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যেরকমটা বলছো তেমনটাই হবে। তুমি নিশ্চিন্ত মনে পুজোয় বসো। পরের দিন ভোরবেলায় পুকুরের শীতল জলে স্নান সেরে সূর্য প্রণাম করে রক্তবস্ত্র পরিহিত অবস্থায় আমি উপস্থিত হলাম উজিরহাটি গ্রামের বারোয়ারি মন্দির তথা মা মহিষাসুরমর্দিনী স্থানে। মন্দিরের দাওয়ায় সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখা ছিল আগে থেকেই। আমি গিয়ে সবার প্রথমে গর্ভগৃহের দরজা খুলে মায়ের উদ্দেশ্যে ষষ্ঠাঙ্গের প্রণাম জানিয়ে থলের ভেতর থেকে গুঁড়ো সিঁদুরের কৌটোটা বের করে সেই সিঁদুর দিয়ে মেঝেতে এক বৃহৎ গোলাকার চক্র অঙ্কন করলাম, যে চক্রের মধ্যে থাকবো আমি। সেই চক্র অতিক্রম করে যেন কোনো সাধারণ মানুষ ভেতরে প্রবেশ না করে তা বারবার পই পই করে বলে দিলাম আমি। ইতিমধ্যে যাবতীয় পূজাপাঠ ও সেই মহাযজ্ঞ স্বচক্ষে দেখার জন্য মন্দির চত্বর ও তার আশেপাশে ভিড় জমিয়েছে উজিরহাটি এবং পার্শ্ববর্তী গ্রামগুলির অসংখ্য অগণিত উৎসুক জনতা। তবে তারা কেউ মুখে সামান্য টু শব্দটি অবধি করতে পারছে না। সকলেরই মুখ পুরোপুরি থমথমে, গভীর দুশ্চিন্তায় একেবারে কালো হয়ে রয়েছে। আমি দেবীর পূজা করে আরতি সহ মাতৃবন্দনার পর 2 হাত জড়ো করে বললাম, মা, এবার আমি সেই মহাযজ্ঞে বসছি। এই যজ্ঞ চলাকালীন যে বাধা বিপত্তি আসুক না কেন তার থেকে রক্ষা করার দায়িত্ব আমি তোমার উপর সঁপে দিলাম। তুমি তোমার এই অধম সন্তানের প্রাণ রক্ষা করো এবং উজিরহাটি গ্রামের সকল মানুষকে সুরক্ষিত করো। যে সংযোগ আজ লক্ষ বছর পর হঠাৎ স্থাপিত হয়ে সবকিছু তছনছ করে দিচ্ছে তাকে ধ্বংস করার শক্তি যোগাও মা। জয় মা ভবতারিণী, জয় মা তারা, জয় মা মহিষাসুরমর্দিনী। যজ্ঞ আরম্ভ হলো। সেই মহাযজ্ঞ চলল দিন ভোর। কত মানুষ তা দেখতে এলো, কত মানুষ তা দেখে গেল। সকলেরই মুখ জুড়ে রইল সেই থমথমে ভাবটুকু। তাদের অন্তরের মধ্যে যে কি ঝড় উঠেছে তা তাদের চোখ মুখের অবস্থা দেখলে বিলক্ষণ আন্দাজ করা যায়। গোটা একটা দিন কেটে গেল ওইভাবে। দুপুর গড়িয়ে যখন বিকেল হলো, ঠিক তখন যজ্ঞের শেষ আহুতি প্রদানের সাথে সাথে আমার 2 চোখ জুড়ে নেমে এলো ভীষণ অন্ধকার। 2 চোখের পাতা কেমন যেন বুঝে এলো।
মনে হলো একটা ঘোরের মধ্যে ক্রমশ তলিয়ে যাচ্ছি আমি। শত চেষ্টা করেও আর বুঝি চোখের পাতা খুলে রাখার শক্তি আমার মধ্যে নেই। কিশোরী অত্যাধিক উত্তেজনার সাথে বলে উঠল, সে কি ঠাকুরমশাই, যজ্ঞ সমাপ্ত হতেই আপনার শরীর কি অসুস্থ হয়ে পড়ল? আপনি কি সংজ্ঞা হারালেন নাকি? দেখলাম কিশোরীর এই প্রশ্ন শুনে ঠাকুরমশাইয়ের মুখ জুড়ে কেমন যেন একটা রহস্যের হাসি খেলে গেল। তিনি সরাসরি কোনো উত্তর না দিয়ে শান্ত স্বরে নির্বিকারভাবে বলে চললেন, চোখের পাতা খুলতেই চারপাশের পরিবেশের দিকে তাকিয়ে আমি পুরোপুরি অবাক হয়ে গেলাম। শরীরের সবটুকু শক্তি একত্রিত করে বুকের মধ্যে বল জোগালাম। বুক ভরে একটা লম্বা শ্বাস টেনে দুই হাত জড়ো করে উচ্চ কণ্ঠে পরমেশ্বর কাল ভৈরব এবং মধুসুন্দরী দেবীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে গাত্রবন্ধন করলাম অত্যন্ত শক্তিশালী মন্ত্রের দ্বারা। বর্তমানে আমি যেখানে এখন দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটা আমার সম্পূর্ণ অপরিচিত, অজানা এবং অচেনা। উজিরহাটি গ্রাম, সেখানকার বারোয়ারি মন্দির, আমার সামনে জ্বলতে থাকা যজ্ঞবেদীর আগুন, শত সহস্র মানুষের সমাগম, সব এক নিমিষে ভোজবাজির মতন পুরোপুরি গায়েব হয়ে গিয়েছে। যত দূর চোখ যায় তত দূর কোথাও কিছু নেই। উপরের দিকে মুখ তুলে তাকিয়ে পুরোপুরি চমকে গেলাম, কারণ এরকম আকাশের রং আমি এর পূর্বে কখনো দেখিনি। গোটা আকাশ জুড়ে যেন সাক্ষাৎ রক্তের নদী বয়ে গেছে। আমি জানি না তোমরা আমার কথা কতখানি বিশ্বাস করবে, কিন্তু এই দেখো, আজ এতকাল পরেও সেই ঘটনার কথা বলতে গিয়ে আমার সর্বাঙ্গ জুড়ে কেমন শিহরণ স্রোত বয়ে যাচ্ছে। গায়ের সব রোম খাড়া হয়ে উঠছে হে বিভূতি। আমি এক বর্ণ মিথ্যা বলছি না। গোটা আকাশটা পুরোপুরি টকটকে গাঢ় লাল। এরকম গাঢ় লাল রং একমাত্র রক্তের সাথে তুলনা করা সম্ভব। আকাশের মধ্যে সেই লাল রং ছাড়া আর কিচ্ছু নেই। আমার নাকে এসে ঠেকলো একটা বিটকেল দুর্গন্ধ, যেন যুগের পর যুগ, কালের পর কাল ধরে এখানে কিছু পচে চলেছে। ভাগ্যিস গাত্রবন্ধন করা ছিল, তা না হলে সেই বাজে তীব্র গন্ধের জেরে আমি হয়তো ওইখানেই হড়হড় করে বমি করে ভাসিয়ে দিতাম। পায়ের তলার মাটির দিকে চোখ যেতে আরও এক প্রস্থ চমকিত হলাম, কারণ মাটির রং কালো কুচকুচে। ওরকম ঘোর কৃষ্ণবর্ণের মৃত্তিকা আমি আগে কখনো দেখিনি। সেই ভঙ্গুর কালো মাটি থেকে বোধহয় উঠে আসছে ওই পচা বিভৎস ঝাঁঝালো দুর্গন্ধ। কালো রাস্তার দুই ধারে থাকা ধুধু মাঠের মধ্যে একটা সবুজ ঘাসের দেখা পাওয়া যায় না, যেন এখানে প্রাণের কোনো অস্তিত্বই নেই। বুকের বাম পাশে কে যেন একটা বড় হাতুড়ি পেটাতে আরম্ভ করেছিল কখন, তা আমি টের পাইনি। এরূপ অভিজ্ঞতা আমার জীবনে এই প্রথম। বিলক্ষণ বুঝতে পারলাম এখানে স্থির হয়ে বেশিক্ষণ থাকাটা একেবারেই উচিত হবে না। সে কথা বুঝতে পেরে রাস্তা ধরে সামনের দিকে হাঁটতে লাগলাম। লাল আকাশের মধ্যে গলন্ত মোমের মতন টপ টপ করে কি যেন পড়তে লাগলো। সেই পদার্থ আমার শরীরের ওপর পড়তেই হাত দিয়ে দেখলাম তা অতীব আঁশটে গন্ধযুক্ত একটা চ্যাটচ্যাটে। বুঝতে পারলাম বৃষ্টি নেমেছে, কিন্তু এখানকার বৃষ্টির সাথে আমাদের পৃথিবীর চেনা বৃষ্টির সামান্যতম কোনো মিল নেই। ছোটবেলায় আষাঢ় মাসে যে বৃষ্টি দেখে বড় হয়েছি, তাতে মনে হয় ঘরের বাইরে বেরিয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে অনেকক্ষণ বৃষ্টির জলে ভিজতেই থাকি। মরশুমের প্রথম বৃষ্টির জলে স্নান করলে নিজের মধ্যে একটা অদ্ভুত রকমের স্বস্তি কাজ করে, অথচ এই বৃষ্টিতে ভিজে হৃদয়ের মধ্যে শুধুই এক অপবিত্র ভাবের জন্ম হলো।
টকটকে লাল রক্তের মতো আকাশের বুক থেকে ঝরে পড়া প্রতিটা বৃষ্টির ফোঁটা দেহে পড়া মাত্রই বুকের মধ্যে সহসা কেমন যেন উথাল পাথাল শুরু হলো। মাথার মধ্যে ভিড় জমাতে থাকলো একাধিক আজে বাজে ভাবনা। বেশ বুঝতে পারলাম তীব্র শক্তিশালী অশুভ প্রভাব মিশে রয়েছে এই বৃষ্টির সাথে। সেই চ্যাটচ্যাটে আঁশটে গন্ধযুক্ত বৃষ্টিতে ভিজে কালো রাস্তা ধরে খানিকটা এগিয়ে গিয়ে এবার আমি যা দেখলাম তাতে আমার বুকের ভেতরটা একেবারে মোচড় দিয়ে উঠল। দেখলাম রাস্তার দুই ধারে ফাঁকা জমিগুলোর মাটি কেমন যেন কাঁপতে শুরু করেছে। একটা মৃদু কম্পন ছড়িয়ে পড়ছে রাস্তার দুই ধারে জমি জুড়ে। ধীরে ধীরে সেখানকার মাটি ফুঁড়ে কারা যেন উঠে আসছে উপরে। এরপর সেখানকার মাটি থেকে উঠে আসতে লাগলো একাধিক হাত, কিন্তু সেই হাতগুলোর মধ্যে চামড়া কিংবা মাংসের আস্তরণ নেই, কেবলই সাদা কঙ্কালের কাঠামো। বছরের পর বছর ধরে মাটির তলায় শুয়ে থাকা একাধিক প্রেতের দল আজ উঠে এসেছে আমার অর্থাৎ জীবিত মানুষের গায়ের গন্ধ পেয়ে। এবার আকাশের বুক ফালা করে রক্তিম মেঘের আবরণ কেটে বাইরে বেরিয়ে এলো কতগুলো অদ্ভুত দর্শন প্রাণী, যাদের দেখলে গায়ের রক্ত জল হয়ে যায় মুহূর্তেই। হ্যাঁ, আমি তারানাথ তান্ত্রিক যে নিজের জীবন ভোর একাধিক ভয়ানক হাড় হিম করা বিভীষিকার মুখোমুখি হয়েছি, সেই আমার পর্যন্ত হৃদযন্ত্র প্রায় বিকল হয়ে যাবার উপক্রম হলো। মানুষ চোখে স্পষ্ট দেখলাম আকাশে উড়ছে কতগুলো বিশাল আকার দানবাকৃতির পক্ষী জাতীয় কিছু, তবে ওগুলো পুরোপুরি পাখি নয়, আকার ও আকৃতিতে বৃহৎ, গলাগুলো দেহের তুলনায় বেঢপ। গলার অগ্রভাগে একটা নয় বরং একসাথে তিনটে করে মাথা উপস্থিত। প্রতিটা মাথার মধ্যে চোখ বলে কিছুই নেই, যেন চোখের পরিবর্তে সেই জায়গায় রয়েছে শুধুই চাপ চাপ অন্ধকার। লম্বা সুচালো ঠোঁটের ভেতর থেকে বেরিয়ে এসেছে সাপের মতন চেরা জিভ। তাদের ডানা বিশাল, বড় বড় ডানার সাহায্যে মারাত্মক শব্দ করে তারা উড়ছে ঠিক আমার মাথার উপর চক্রাকারে। বুঝতে পারলাম তাদের নজর আমার দিকেই। আমি এবার রীতিমতো দৌড়াতে আরম্ভ করলাম। ততক্ষণে মাঠ ফুঁড়ে উঠে এসেছে একাধিক নরকঙ্কাল। হাড়ে হাড়ে ঠোকাঠুকি লেগে খটাখট শব্দের সৃষ্টি হচ্ছে। আমার মাথা ঝাঁঝা করল। আমি জোর গলায় কথা বলতে পারি যে আমার জায়গায় যদি অন্য কোনো সাধারণ মানুষ থাকতো তাহলে সে কবে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়তো। এবার আমি উপস্থিত হলাম সেই মোক্ষম জিনিসের কাছে যার জন্য আমার এখানে আসা। আমি দেখলাম রাস্তাটা শেষ হয়েছে যেখানে, সেখানে একটা বিশাল বড় দরজা। সেই দরজার দুই পাল্লা গড়ে উঠেছে অসংখ্য অগণিত প্রাণীর হাড়ের কাঠামো দিয়ে। সেই দরজার দুই পাল্লা দুই দিকে হাট হয়ে খোলা। আমি ততক্ষণে বুঝে গিয়েছি আমাকে ঠিক কী করতে হবে, আর এক মুহূর্ত সময় নষ্ট করলে চলবে না। অথচ আমার শরীরের উপর থেকে যেন নিজের সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে গিয়েছে ততক্ষণে। শত চেষ্টা করেও এতটুকু এগোতে পারছি না। আসলে অত্যাধিক ভয়, উত্তেজনা, আতঙ্কে আমার স্নায়ু পুরোপুরি বিকল হয়ে গিয়েছে। সেই বিশালাকার খোলা দরজার ওদিক থেকে আমার দিকে লক্ষ্য করে ধেয়ে আসছে অনেক পিশাচের দল। হ্যাঁ, উজিরহাটি গ্রামে ঠিক যে রূপ পিশাচের দর্শন পেয়েছিলাম, এরাও কতকটা তার মতোই দেখতে। তাদের প্রত্যেকের চোখে যেন জিজ্ঞাসার আগুন বিদ্যমান। এদিকে পিছন থেকে এগিয়ে আসা সেই নরকঙ্কালরূপী প্রেতের দল আমার একেবারে সন্নিকটে এসে পৌঁছেছে।
আকাশের বুকে উড়তে থাকা সেই অদ্ভুত দর্শন জীবেরা নিজেদের মধ্যে মারামারি শুরু করেছে। আমাকে কে নিজের শিকারে পরিণত করবে তা নিয়ে মাঝে মধ্যে তাদের মুখ থেকে নির্গত করছে আগুনের ঝলকানি। আমি আর কিছুতেই নিজেকে ধরে রাখতে পারছিলাম না। হাত পা একেবারে বরফের মতো কনকনে ঠান্ডা হয়ে গিয়েছে বুঝতে পারছি। শেষ রক্ষা বোধহয় আর হবে না। ঠিক এমন সময় কোথা থেকে এক ছোট্ট বালিকা এসে বলল, যাও তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দাও। যে কাজের জন্য তুমি এখানে এসেছো এত কষ্ট করে, সেই কাজে তোমায় সুসম্পন্ন করতেই হবে। আমি অবাক চোখে বালিকার দিকে তাকিয়ে দেখলাম, কিন্তু কিছুতেই বুঝতে পারলাম না এমন এক জায়গায় এই ছোট্ট বালিকা এলো কোথা থেকে। মাথা ভর্তি কুচকানো চুল, গায়ে লাল পাড় সাদা গরদের শাড়ি, হাতে রূপোর বালা, কানের পাশে পদ্ম ফুল গোঁজা, গলায় জবার মালা। বালিকার কথা শুনে আমার কি হলো কে জানে। মুহূর্তের মধ্যে শরীর জুড়ে একেবারে যেন বিদ্যুৎ খেলে গেল। আমি বুঝতে পারলাম আমার হাত পায়ের মধ্যে থেকে যাবতীয় শিথিলতা ভাব পুরোপুরি কেটে গিয়েছে। এতটুকু সময় বিলম্ব না করে আমি দৌড়ে গিয়ে সেই বিশাল খোলা দরজা বন্ধ করে দিলাম। আর সাথে সাথে আমার দু চোখের মধ্যে আবার কেমন যেন একটা ঘোর লেগে গেল। সামনের দৃশ্যপট ঝাপসা হওয়ার ঠিক আগে অন্তিমবারের জন্য দেখলাম সেই অপরূপা ছোট্ট বালিকা আমার দিকে তাকিয়ে মৃদু হাসছে। তার সমগ্র শরীর থেকে বিচ্ছুরিত হচ্ছে একটা চোখ ধাঁধানো তীব্র উজ্জ্বল আলোর রেখা। তারানাথ, বাবা তারানাথ, তুমি কি আমাদের কথা শুনতে পাচ্ছ? জ্ঞান ফিরতেই দেখলাম আমি শুয়ে রয়েছি, তবে সেই অচেনা অপরিচিত জায়গার মধ্যে নয়, বরং উজিরহাটি গ্রামের বারোয়ারি মন্দিরে। আমার সামনে ঝুঁকে পড়েছেন নরনারায়ণ বাবু সহ আরও অনেক ব্যক্তি। তাদের বেশ কিছু জনকে আমি খুব ভালোভাবেই চিনি। সুখেন আমার চোখে মুখে জলের ছিটা দিচ্ছে, যেহেতু আমি তাদের বারবার করে নিষেধ দিয়েছিলাম যে চক্রের ভেতর যেন তারা প্রবেশ না করে কোনো অবস্থাতেই। সেই কারণেই কেউ আর সাহস করে সেটায় প্রবেশ করেনি। সংজ্ঞা ফিরে পাওয়ার পর ধীরে ধীরে উঠে বসলাম আমি। নরনারায়ণ বাবু একেবারে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। তিনি কাঁপা কাঁপা হাতে কপালের ঘাম মুছে থমথমে গলায় বললেন, তারানাথ, তুমি ঠিক আছো তো? ও কি ভীষণ রকমের যে ভয় পেয়ে গিয়েছিলাম তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না বাবা। কি হয়েছিল বলো দেখি বাবা? হঠাৎ করে যজ্ঞের আহুতি দিতে দিতে ওভাবে লুটিয়ে পড়লে কেন? আমি উঠে দাঁড়িয়ে মন্দিরের গর্ভগৃহের দিকে মুখ করে দেবীকে প্রণাম করলাম সর্বপ্রথম। যদিও সেই গর্ভগৃহের দরজা তখন বন্ধ ছিল। অত্যন্ত আনন্দের সাথে নরনারায়ণ বাবু সহ সকল গ্রামবাসীর উদ্দেশ্যে বললাম, আর কোনো চিন্তার কারণ নেই, আপনারা সকলেই এখন থেকে পুরোপুরি সুরক্ষিত। আজ রাতের বেলায় আর পিশাচের দল উজিরহাটি গ্রামের বুকে ফেরত আসতে পারবে না। তুমি সত্যি বলছো তারানাথ? তোমার কথা শুনে বুকের মধ্যে যে কি ভীষণ রকমের শান্তি অনুভব করছি, আমি তোমাকে বলে ভাষায় বোঝাতে পারবো না বাবা। তার মানে বাবা, তুমি নরক লোকের সাথে এই গায়ের যে সংযোগ স্থাপিত হয়েছিল তা বিচ্ছিন্ন করতে সক্ষম হয়েছ? আগে হ্যাঁ নরনারায়ণ বাবু, যজ্ঞের শেষ আহুতি প্রদানের পর আমি নরলোকে গিয়ে উপস্থিত হয়েছিলাম। মানে আমার দেহ আপনাদের সামনে এই মন্দিরের দাওয়ায় পড়ে থাকলেও আত্মা উপস্থিত হয়েছিল পাতালের নরলোকে। সেখানে গিয়ে আমি যা কিছু দেখেছি
তা আপনাদের না বলাই ভালো। শুধু এটুকু জেনে রাখুন যে নরকের দ্বার অমাবস্যার রাতের বিশেষ তিথি নক্ষত্র যোগের কারণে খুলে গিয়েছিল। তা আমি বন্ধ করে দিয়েছি। সেই দরজা চিরকালের মতন বন্ধ হয়ে গিয়েছে। সুতরাং আর উজিরহাটি গ্রামের সাথে নরলোকের মধ্যে কোনো সংযোগ স্থাপিত নেই। আজ থেকেই আপনারা প্রত্যেকেই সুরক্ষিত। উজিরহাটি গ্রামের কোনো নিরীহ মানুষ কিংবা অবলা পশু পাখি পিশাচের কবলে আর প্রাণ হারাবে না। আমি এবং কিশোরী দুজনে প্রায় একসাথে আঁতকে উঠলাম। সমবেতভাবে জিজ্ঞেস করলাম, তার মানে ঠাকুরমশাই, আপনি যে অচেনা ভয়াবহ জগতে প্রবেশ করেছিলেন তা আসলে ছিল পাতালের নরক লোক। আপনার দেহটা উজিরহাটি মন্দিরে থাকলেও আপনার আত্মা নরকে গিয়েছিল সংযোগ বিচ্ছিন্ন করতে। ঠাকুরমশাই আবারও সেই রহস্যময় হাসি হেসে জবাবে বললেন, হ্যাঁ বিভূতি, সেই যজ্ঞ যে আসলে ছিল দেহ থেকে আত্মা বিচ্ছিন্ন করার, তবে সে যজ্ঞ বড় কঠিন এবং নিয়মিত অভ্যাস থাকার প্রয়োজন। যে কোনো সাধকের পক্ষে কখনোই সম্ভব নয়। ওই যজ্ঞে সফলতা অর্জন করা অত সহজ ব্যাপার নয়। সেই বিশেষ যজ্ঞ আমায় শিখিয়েছিলেন একজন সর্বত্যাগী অঘরী সাধক। ওই যজ্ঞের মাধ্যমে আত্মা দেহ হতে পৃথক হয়ে পরমাত্মার সাথে বিলীন হয়ে যে কোনো স্থানে যেতে পারে, যে কোনো কার্য সুসম্পন্ন করতে পারে। এক্ষেত্রে আমি সেটাই করেছিলাম। আমি আর কিশোরী দুজনেই চুপচাপ কেবল ঠাকুরমশাইয়ের বলা কথাগুলো শুনছিলাম। নিজেদের কানে শোনা কথাগুলোকেও বিশ্বাস করতে বড্ড কষ্ট হচ্ছিল। এতকাল ধরে তারানাথ চক্রবর্তী তথা তারানাথ তান্ত্রিকের মুখ থেকে আমরা অনেক ধরনের লোমহর্ষক রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা শুনেছি, কিন্তু সেই সমস্ত অভিজ্ঞতা শুনতে গিয়ে নানা গুপ্ত সাধনা, তন্ত্রক্রিয়া, আচার পদ্ধতি, এই সমস্ত বিষয়ে অনেক তথ্যও জেনেছি। তবে এই প্রথম এমন এক যজ্ঞের বিষয়ে জানলাম যেখানে দেহ থেকে আত্মাকে বিচ্ছিন্ন করা যায়। আমাদের মুখ থেকে কোনো কথাই আর সরল না। ঠাকুরমশাই নিজের খেয়ালে একটা পাসিংশ ধরিয়ে তাতে লম্বা টান দিয়ে বলতে আরম্ভ করলেন গল্পের একেবারে শেষ অংশটুকু। আমার মুখ থেকে সকল কথা শুনে সেখানে উপস্থিত প্রত্যেকে একেবারে যেন আনন্দে আত্মহারা হয়ে পড়ল। তাদের আনন্দ বুঝি আর কোনো কিছুতেই ধরে না। গ্রামের ছোট ছোট ছেলেপুলের দল অপার খুশিতে নেচে উঠল। বাড়ির মেয়ে বউরা শাঁখ বাজালো, বয়স্ক বৃদ্ধারা উলু দিল, জোয়ান পুরুষেরা আমার নামে জয়ধ্বনি করলে আমি তাদের বললাম, আমি এক্ষেত্রে কিছুই করিনি। যা করার তা মঙ্গলময় ঈশ্বর করেছেন, তাই আমাকে নয়, যদি ধন্যবাদ দিতেই হয় তাহলে তা ঈশ্বরকে দেওয়াই শ্রেয়। গর্ভগৃহের দরজা খুলে প্রধান পুরোহিত মশাই বেরিয়ে এলেন। আমি দেবীর দিকে মুগ্ধ নয়নে তাকিয়েই রইলাম। আমার দু চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল টলটলে জলের ধারা। কিছুতেই তা থামল না। দেবী প্রতিমাকে অপূর্ব শৃঙ্গারে সাজিয়েছেন পুরোহিত। দেবীর অঙ্গের শোভা শত গুণ বৃদ্ধি করেছে একখানি লাল পাড় সাদা গরদের শাড়ি, এক মাথা খোলা চুল, চুলের মধ্যে কানের পাশ থেকে উঁকি মারছে একটি বৃহৎ শতদল। দেবীর গলায় রক্ত জবার মালা, হাতের উপর বালা। দেবী যেন সাক্ষাৎ এক কিশোরী বালিকা। দেবীর উদ্দেশ্যে আমি ষষ্ঠাঙ্গে নত হয়ে প্রণাম করলাম। যজ্ঞের সময় আমার সমস্ত দায়িত্ব আমি যে তার উপরেই তুলে দিয়েছিলাম, তাই তিনি চরম সংকট মুহূর্তে আমাকে দর্শন দিয়েছিলেন। ঠাকুরমশাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আমি এবং কিশোরী বেরিয়ে এসেছি মঠ লেনের রাস্তায়। যদিও এটাকে রাস্তা না বলে একটা ছোটোখাটো নদী বলা চলে অনায়াসে। গত কয়েক ঘন্টার একটানা প্রবল বৃষ্টিপাতের জেরে রাস্তা জুড়ে প্রায় এখন 1 হাঁটু জল দাঁড়িয়ে গিয়েছে। চারি আমাদের বার কতক খাওয়ার জন্য অনুরোধও করেছিল বটে,
কিন্তু আজ আমরা আর কেউই মুখে কিছু দিইনি। এখনো সবটা কেমন যেন অবিশ্বাস্য ঘটনা বলে মনে হচ্ছিল। কিশোরীও আজ বড্ড চুপচাপ। ঠাকুর মশাইয়ের বলা আজকের এই ঘটনা আমরা কোনো দিনও ভুলতে পারবো না। এমন বিচিত্র অভিজ্ঞতার কথা ভোলা সম্ভব নয়। শুনছিলেন সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন গল্প অন্য জগতে তারানাথ। আজকের গল্পের গল্প পাঠে ও বিভূতির চরিত্রে শুভম, গল্পের কথক সৌরভ, কিশোরী সৌমিক, চামেলি অস্মিতা, শাশুড়ি ও ছোট বালিকা পিয়ালি, নরনারায়ণবাবু রনিত, সুখেন আকাশ ও তারানাথ তান্ত্রিকের চরিত্রে শুভঙ্কর গোস্বামী। গল্পের নাট্যরূপ দান করেছেন পাপিয়া। শব্দগ্রহণ, ধ্বনি পরিকল্পনা ও আবহ ইঙ্ক ভিলেজ ক্রিয়েশন। প্রচার অলঙ্করণ শুভঙ্কর। রেকর্ডিং স্টুডিও রাধা গোবিন্দ রেকর্ডস। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় নিত্যানন্দ চক্রবর্তী। প্রত্যেক শনিবার ও বুধবার রাত 11টায় রাতের বৈঠকখানা নিয়ে আসে নতুন নতুন সব গল্প। সেই সব গল্প যদি আপনি শুনতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।